সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কয়টা ফেজ আছে, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতে কি বুঝো, এরকম ইত্যাদি নানাবিধ প্রশ্ন মোটামুটি তোমরা উত্তর দিতে পারবে। লিস্ট সাম টেকনিক্স ফর গ্যাদারিং এন্ড অ্যানালাইজিং ডাটা ডিসক্রাইবিং দ্য কারেন্ট সিস্টেম। সো টেকনিক ফর গ্যাদারিং ইনফরমেশন, যে কোনো সিস্টেম তোমরা যখন ডেভেলপ করতে যাবে একটা অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসটা হলো ওই সিস্টেম থেকে তোমরা ইনফরমেশন গ্যাদারিং করবা। আমাদের মেইন টার্গেট থাকবে সবসময় ম্যানুয়াল সিস্টেম থেকে অটোমেটিক সিস্টেম করা। সো এই ইনফরমেশন গ্যাদারিং করতে যে বেশ কিছু টেকনিক্স আছে যেগুলো তোমরা যখন দায়িত্ব পাবে এবং তোমরা যখন চাকরি করবে এই ব্যাপারগুলি বুঝতে পারবা। সো ইনফরমেশন গ্যাদারিং টেকনিক ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপরে ডিসক্রাইব দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য রিকোয়ারমেন্ট ফর এ নিউ ইনফরমেশন সিস্টেম ইজ ডিফাইন্ড বিফোর দ্য সিস্টেম ইজ ডিজাইন। কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলির ক্লারিফিকেশন, এক্সটেনশন, তার ফাংশনাল রিকোয়ারমেন্ট, তার আউটপুট কি হবে, এই জিনিসগুলিও ডিসক্রাইব করতে হবে যাতে যে সিস্টেম ডিজাইনার আছে সে অ্যাকুরেটলি ডিজাইন করতে পারে। সো এই একটা অ্যাক্টিভিটিজ আছে। তারপর আছে আইডেন্টিফাই দ্য মেজর ফ্যাক্টরস টু কনসিডার ইন ডিজাইনিং ইন দ্য ইনপুট, আউটপুট, প্রসেসিং, প্রসিডিউর এন্ড দ্য স্টোরেজ রিকোয়ারমেন্ট। সো যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে আমাদের ইনপুট কি হবে, আউটপুট কি হবে, তার প্রসেসিংটা কিভাবে করব, এবং সেই ইনফরমেশনগুলো কোথায় স্টোর হবে, হার্ড ডিস্কে স্টোর হবে নাকি ক্লাউড স্টোর হবে নাকি ডাটা সেন্টার স্টোর হবে, এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে হবে সেই ফ্যাক্টরগুলো। সো এগুলি আমরা পরের কোনো একটা লেকচারে আমরা এগুলি প্রত্যেকটার ব্যাপার আলাদা আলাদা আলোচনা করব, বাট এটা এই চ্যাপ্টারের ভিতরে পড়ে যায়। তারপর একটা পয়েন্ট আসতেছে ডিসক্রাইব দ্য রোল অফ দ্য ইউজার ইন দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একজন ইউজারের কি কি রোল থাকতে হবে। বিভিন্ন রকমের ইউজার আছে। ইউজার হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার আছে, আবার ইউজার আছে যারা কনভেনশনাল ইউজার, যাদের জন্য প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যারা মেইন স্টেক হোল্ডার। তারপরে বিভিন্ন রকমের যে ইভেন যে প্রোগ্রামার, সেও কিন্তু এই সিস্টেমের একটা ইউজার হবে, সেও এই সিস্টেমের ইউজার হবে। যে এই সিস্টেমটার মালিক, সেও এই সিস্টেমের ইউজার হবে। সুতরাং প্রত্যেকেরই আলাদা আলাদা রোল থাকবে, আলাদা আলাদা নিয়ম কানুন থাকবে। সেগুলো আমাদেরকে কিভাবে ডকুমেন্টেশন করতে হয় সেটাও আলোচনা করা হবে। ডিসক্রাইব 4 বেসিক অ্যাপ্রোচেস টু ইমপ্লিমেন্টিং এ নিউ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম। সো যে কোনো সিস্টেম তৈরি করার জন্য 3-4টা তোমার অ্যাপ্রোচ আছে। অ্যাওয়ার্ডের বইতে 4টে অ্যাপ্রোচ দেওয়া আছে, যেমন প্যারালাল ইমপ্লিমেন্টেশন, ফেস টু ফেস ইমপ্লিমেন্টেশন, পাইলট ইমপ্লিমেন্টেশন, এরকম বিভিন্ন তোমার অ্যাপ্রোচ আছে। তার ভিতরে আমরা আজকে 4টা অ্যাপ্রোচ দেখব আর কি চ্যাপ্টারের ভিতরে। সো এই হলো ওভারঅল অবজেক্টিভ। সো আমার মেইন টার্গেট থাকবে আজকে এবং 5 নম্বর এবং 6 নম্বর লেকচার থেকে তোমরা অ্যাটলিস্ট 6 phases অফ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, 6টা ফেজ সম্পর্কে জানলা এবং কিছু কথাবার্তা যাতে বলতে পারো ভবিষ্যতে এবং লিখতে পারো। এটি হলো একটা অবজেক্টিভ আমাদের আজকের লেকচারে। সো আমরা এই 6 ফেজ যাওয়ার আগে আমরা কিছু আরো কিছু কথাবার্তা আমরা আলোচনা করতে পারি, যেমন ইউজার পার্টিসিপেশন ইন সিস্টেমস ডেভেলপমেন্ট। সো কে কে আসলে পার্টিসিপেট করবে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে গেলে, সেটা তোমরা যখন যে ইনফরমেশন সিস্টেম বিল্ডিং ব্লক দেখবে, সেখানে তোমরা দেখবে অনেকগুলি তোমার স্টেক হোল্ডার আছে যারা এই কাজগুলি করবে। সো এখানে বলা হলো যে নলেজ অফ সিস্টেমস অ্যানালাইসিস এন্ড ডিজাইন হেল্পস ইউ এক্সপ্লেইন ইউর প্রেজেন্ট জব, ইমপ্রুভ পার্সোনাল প্রোডাক্টিভিটি এন্ড লেসন রিস্ক অফ এ প্রজেক্ট ফেলিউর। সো যখন ইউজাররা পার্টিসিপেট করবে,
তার যে যত বেশি নলেজ হবে সে তত বেশি অ্যাকচুয়ালি তার নিজের যে অ্যাক্টিভিটিসটা সেটা সে বুঝতে পারবে। Following are some example of how you as a user may participate in the system development. কিছু এক্সাম্পল দেওয়া হলো যে এক্সাম্পলের মাধ্যমে তুমি কিভাবে একটা সিস্টেম ডেভেলপমেন্টের ভিতর পার্টিসিপেট করবে সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। তো তোমরা এখানে যতগুলো স্টুডেন্ট আছো সবাই ধরে নাও ইউজার, সবারই আলাদা আলাদা রোল থাকবে, সবাই এক এক ভাবে এই সিস্টেমটার উপরে ইনভলভমেন্ট থাকবে, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। যেমন ইউ কুড ইজিলি ফাইন্ড ইউরসেলফ ইন এ মিটিং ডিসকাশন the nature of problems with the current system and how it can be improved. So যখন যে মিটিং হবে রিকোয়ারমেন্ট বের করার জন্য সবাই মিটিং এ বসবে, তখন তুমি যদি প্রোগ্রামার থাকো তাহলে বুঝতে পারবে যে তোমার আসলে কিভাবে ইমপ্রুভ করতে হবে। তুমি যদি ডিজাইনার থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে ডিজাইন করবা। তুমি যদি সিস্টেম অ্যানালিস্ট হও তুমি বুঝতে পারবা কিভাবে এটাকে ইমপ্রুভ করা হবে। Then you may be required to provide system analysts and designers with the departmental objectives and requirements that the system must meet. So তুমি যদি নরমাল ইউজার হও তাহলে তুমি তোমার যে ডিপার্টমেন্টাল অবজেক্টিভ আছে সেগুলোকে তুমি প্রোভাইড করতে হবে, বুঝাই দিতে হবে। তারপরে you may often be involved in the approval of projects and budget as a member of a স্পেশাল স্টাডিং কমিটি। সো তুমি যদি মালিক হও তাহলে তুমি এই জিনিসগুলি কাজ করবা। সো এখানে বিভিন্ন ইউজারের জন্য বিভিন্ন রকমের এক্সাম্পল দেওয়া যায়, এক এক ইউজারের জন্য এক এক রকমের অ্যাক্টিভিটিস থাকবে। বাট সবকিছু স্পষ্ট হয়ে যাবে যখন আমরা একটা মিটিংয়ে বলবো, একটা সিস্টেম ডেভেলপ করা টার্গেট একটা মিটিংয়ে বলবো, তখন এগুলো সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তারপরে আরো কিছু এক্সাম্পল আছে। as the development of a new near completion you will probably help evaluate and test it to ensure that it works as expected. তারপরে you will have to help prepare of system some of the documentation that is accumulated during the entire process of system development. So you may attend briefings and training sessions to learn how the new system will affect your job and what is new operating procedure will be. And last but certainly not least, you will end up using the new system. This may involve preparing data for input or using information procedure produced by the system. So যে পয়েন্ট যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে এই তোমার এই এক্সাম্পল গুলি আছে। সো এখানে 3টা এক্সাম্পল, তারপরে এখানে 4টা এক্সাম্পল, এগুলা হলো তোমার অ্যাক্টিভিটিস বা তোমার ইনভলভমেন্ট, যেগুলোর মাধ্যমে আমরা বলতে পারি যে হাউ ক্যান ইউ পার্টিসিপেট ইন এ সিস্টেম ডেভেলপমেন্ট, কিভাবে তুমি একটা সিস্টেম ডেভেলপমেন্টের পার্টিসিপেট করতে পারো। সুতরাং তোমরা একটা টিমে যখন থাকবে কোনো না কোনো ভাবে একটা না একটা কাজ তোমরা করতেই হবে। সেই কথাটা এখানে বলা হয়, তুমি যেইটাতে এক্সপার্ট হও সেটাই তুমি করতে পারবা, সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এখন হলো আমরা why do some system development project fail? সো আমরা ধরো একটা সিস্টেম আমরা তৈরি করব, তোমরা এখানে 31 জন 31 স্টুডেন্ট তোমরা আছো, আমি তোমাদের সিস্টেম অ্যানালিস্ট। আমরা একটা সব সিস্টেম ডেভেলপ প্রজেক্ট লঞ্চ করেছি। ধরো আমরা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের জন্য একটা সিস্টেম ডেভেলপ করব। সো এই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে যেয়ে ধরো 3 বছরের টার্গেট নিলাম, আমরা সিস্টেমটা ডেভেলপ করব। তারপরে এই সিস্টেমটা ফেল করতে পারে, সিস্টেমটা অকার্যকর হতে পারে। কি কারণে হতে পারে সেই পয়েন্ট এখানে বলা হচ্ছে। একটা কারণ হতে পারে ইনএডিকুয়েট ইউজার ইনভলভমেন্ট। আমরা যদি যথেষ্ট পরিমাণ ইউজারদের ইনভলভমেন্ট না রাখি
প্রতিনিয়ত আমরা এই ইউজার ইনভলভমেন্টটা আমরা রাখতে হবে। যে কোনো সিস্টেম তৈরি করতে গেলে টার্মস অফ রেফারেন্সে এই পয়েন্টটা আমাদের থাকতে হবে। দেখো, একটা সিস্টেম আমরা তৈরি করলাম, এমনও হতে পারে এই সিস্টেমটাকে 1 বছর ধরে আমাদেরকে চেকিং করতে হবে। হাজার হাজার ইউজার আছে, প্রত্যেকটা ইউজারকে ইনভলভমেন্ট করতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা মতন আমাদের কাজ করতে হবে, তখনই সিস্টেমটা সাকসেস হবে। আর যদি তাদের কথা না শুনি, তাদের দিকে না তাকাই, তাহলে সিস্টেমটা কোনোদিন রান করবে না, সিস্টেমটা ফেল হয়ে যাবে, অর্থাৎ প্রজেক্টটা ফেল হয়ে যাবে। এই জন্য এই কথাটা আসছে, ইনএডিকুয়েট ইউজার ইনভলভমেন্ট। সব বিভিন্ন এক্সাম্পল তোমাদেরকে দিতে পারবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ওভারঅল, তোমরা একটু কাগজে লিখবা, আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমরা কোশ্চেন এন্ড অ্যান্সারিং সেশনে আমি তোমাদের কোশ্চেনগুলোর উত্তর দিব। আরেকটা পয়েন্ট দেখো, continuation of a project that should have been cancelled. So কিছু কিছু প্রজেক্ট আছে আমরা বুঝতেই পারবো যে এই প্রজেক্টটা ক্যান্সেল করতেই হবে। এখন সেটাকে ক্যান্সেল না করে আমরা যদি প্রজেক্টটাকে কন্টিনিউ করি, তাহলে গ্যারান্টি দিতে পারি যে এই প্রজেক্ট ফেল হবে। কারণ আমরা সিস্টেম তৈরি করার সময় আমরা তার ফিজিবিলিটি অ্যানালাইসিস করি। ফিজিবিলিটি অ্যানালাইসিস করে যদি দেখি যে না, এই সিস্টেম প্রজেক্টটা রান করা যাবে না, তাহলে এটাকে স্টাডি করা দরকার নেই, এটা নিয়ে কাজ করার দরকার নেই। কাজ করলে খামাখা 2-4-5 বছর পরে দেখা গেল এই প্রজেক্টটা ফেল হয়ে গেছে। এইটা আর কি ফিলিংসটা আর কি। ধরো আমাদের পদ্মা সেতু, তো পদ্মা সেতু আমরা ফিজিবিলিটি স্টাডি করলাম 2-3 বছরে। বাংলাদেশে অনেক লোকজন, নামি দামি লোকজন এটা স্টাডি করলো। স্টাডি করে তারা যখন বুঝলো যে এই প্রজেক্টটা ফিজিবল, তখন কিন্তু এটাতে কন্টিনিউ করলো। আর যদি বুঝতো যে না, এটা ফিজিবল না, এই পদ্মা সেতু করা যাবে না, অর্থাৎ যেই নদীর উপর দিয়ে করবে সেই নদীর উপর দিয়ে করলে ওগুলা সাস্টেইন হবে না, তখন এই প্রজেক্টটা কন্টিনিউ করতো না। তো এই জন্য এই পয়েন্টটা বলছে যে কন্টিনিউশন অফ এ প্রজেক্ট দ্যাট শুড হ্যাভ বিন ক্যান্সেল, যেটা ক্যান্সেল করার কথা সেটা কন্টিনিউশন করলে অবশ্যই এই প্রজেক্টটা ফেল হবে। So the failure of 2 more portion of the new system to fit together properly, called system integration. So অনেক সময় একটা বা দুইটা বা একের অধিক সিস্টেমকে আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাব, আমাদের রিকোয়ারমেন্ট থাকবে, যদি সেটা আমরা না করতে পারি, সিস্টেম ইন্টিগ্রেশন না করতে পারি, তাহলে এই প্রজেক্টটা ফেলিউর হবে। মনে করো একটা এক্সাম্পল, আমরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের, হাওর অঞ্চলের এবং পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য ডিজিটাল সার্ভিস আমরা প্রোভাইড করব। যেহেতু তারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, উপকূলীয় অঞ্চলে থাকে এবং রিমোট এলাকায় থাকে, তাদের পাওয়ার সাপ্লাইয়ের অবস্থা খারাপ, তাদের ইন্টারনেটের অবস্থা খারাপ। এই লোকগুলির জন্য আমরা ধরো একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছি, সেটা হলো যে তোমরা তাদের জন্য ডিজিটাল সিস্টেম, অর্থাৎ তাদের দেখা গেল যে পেনশনের টাকা উঠাবে, তাদের ইন্স্যুরেন্সের টাকা উঠাবে, তারা কমিউনিকেশন করবে, তারা বিভিন্ন তথ্য পাবে। সো এই ধরনের একটা সিস্টেম আমরা যদি স্টার্ট করি, তো দেখা গেল যে এই ডিজিটাল সিস্টেমটা সবকিছুই করলাম, কিন্তু ওই সিস্টেম থেকে দেখা গেল যে এনআইডি কানেকশনটা দিতে পারলাম না। আমাদের তো একটা ন্যাশনাল এনআইডি সিস্টেম আছে, সেটা কানেকশন দিতে পারলাম না। অথবা সেখানে আমাদের ইমার্জেন্সি তোমার ফাইন্যান্সিয়াল কতগুলি অ্যাপ্লিকেশন আছে, সেগুলি আমরা ইন্টিগ্রেট করতে পারলাম না। বা ইমার্জেন্সি রেস্কিউ কতগুলি সিস্টেম আছে, যেমন 333, 999, এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশন আমার ওই সিস্টেমে সাপোর্ট দিল না। তাহলে কি আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারলাম না। যখনই ইন্টিগ্রেশন করতে পারবো না, তখনই আমরা বলতে পারবো যে এই সিস্টেমটা বা এই প্রজেক্টটা আমাদের ফেল করছে। সো এখন আমরা কাম টু দ্য পয়েন্ট। আমার মেইন যেটা টার্গেট ছিল যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেখানে আমরা
এখানে 6টা ফেজ আমি দেখিয়েছি। তোমরা অ্যাটলিস্ট 2-4টা ফেজ তোমরা মনে রাখার চেষ্টা করবা। তোমাদেরকে এই প্রশ্নটা ম্যাক্সিমাম ভাইবার সময় জিজ্ঞেস করবে, তোমরা লিখে রাখতে পারো, আমি এনশিওর দিলাম। ইভেন তোমরা যদি প্রোগ্রামার হিসেবেও চাকরি করতে যাও, তো তাহলে তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে এই লাইফ সাইকেল কি, তখন তোমরা বলতে হবে এই 6টা ফেজের, বিশেষ করে অ্যানালাইসিস দ্য সিস্টেম, ডিজাইন সিস্টেম এবং ডেভেলপ সিস্টেম। এই 3টা কথা সবসময় মনে রাখতে হবে। সো অ্যাওয়ার্ডের বইতে তোমাকে এখানে 6টা ফেজ বলা হয়েছে। প্রথম হচ্ছে অ্যানালাইসিস সিস্টেম, ডিফাইন নিউ সিস্টেম রিকোয়ারমেন্ট, ডিজাইন নিউ সিস্টেম, develop new systems and have user test it, implement new system, and last is evaluate performance of the new system and maintain system. So এই প্রত্যেকটা ফেজের প্রচুর অ্যাক্টিভিটিজ আছে, প্রচুর কাজ আছে এবং প্রচুর ফাইন্যান্স আছে। আমরা সবচেয়ে বেশি শক্তিশালী ফেজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ আমরা বলি অ্যানালাইজ দ্য সিস্টেম। সো তুমি যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা সিস্টেম তৈরি করো, আমরা দেখেছি 90,000 টাকা চলে যায় তোমার এই অ্যানালাইজ করতে, আর বাকি পয়সা মনে করো ডিজাইনারকে কিছু টাকা দিবে, প্রোগ্রামারকে কিছু টাকা দিবে, বুঝতে পারছো? আর ইমপ্লিমেন্ট নিউ সিস্টেম, এটা যেমন খরচ নয় তোমাকে, বাট এগুলো কতগুলি নিয়ম কানুন আছে, এই জিনিসগুলি তোমাকে মানতে হবে। এবং ইভালুয়েট পারফরমেন্স অফ নিউ সিস্টেম, এগুলো তোমার মেইনটেনেন্স সিস্টেমের জন্য, এগুলোর জন্য তোমার কতগুলি নীতিমালা আছে, নিয়ম কানুন আছে, এগুলা জানতে হবে। সো আমরা যারা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে, আমাদের খুবই ইম্পর্টেন্ট থাকতে হবে যে অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি থাকতে হবে। ফট করে একজনে আসলো, আমি তাকে একটা সিস্টেম তৈরি করে দিলাম অ্যানালাইসিস না করে। সো এটা তোমার হবে, এবং ঠিক মতন অ্যানালাইসিস না করলে তার ডিজাইনটাও ভালো হবে না, আর তার ডিজাইন যদি ভালো না হয় তা সেই সিস্টেমের ডেভেলপও হবে না। যে কোনো উদাহরণ দিয়ে এই জিনিসটা আমি তোমাদেরকে অনেক ডিসকাস করতে পারবো। আমি চাই তোমরা নিজেরা এটা খুব ভালোভাবে বসে নিজেরা বুঝে আমরা একদিন ওপেন ডিসকাশন করতে পারি এসডিএলসি নিয়ে। সবাই মিলে আমরা দরকার হয় শুধু এই চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো। তো এই জন্য এর করেসপন্ডিং যে থিওরিগুলো আছে আমরা এগুলো একবার করে পড়ি। সো এখানে আমি আবার একটা ফিগারে দেখাইলাম ওই একই কথা, কিভাবে অ্যাকচুয়ালি এটাকে লাইফ সাইকেল বলা হয়। এটা সাইকেল অ্যানালাইসিস দ্য কারেন্ট সিস্টেম, ডিফাইন নিউ সিস্টেম রিকোয়ারমেন্ট, ডিজাইন নিউ সিস্টেম, ডেভেলপ নিউ সিস্টেম, ইমপ্লিমেন্ট নিউ সিস্টেম, ইভালুয়েট অ্যান্ড মেইনটেনিং নিউ সিস্টেম। যা কিছু তৈরি করো পৃথিবীর যে কোনো মানে প্রবলেম যদি সলভ করো, একেবারে খুব সহজভাবে বলি, পৃথিবীতে যা কিছু করবা সবগুলোর ভিতরে এই থিওরিটা আসবে। ইভেন তুমি মনে করো যে কোনো প্রবলেম সলভ করবো, তোমাকে এই ধরনের লাইফ সাইকেলের ভিতরে যেতে হবে। সো এই কাজগুলি করতে গেলে এটা তোমাদেরকে ইতিপূর্বে আমি বলেছিলাম কারা কারা এটার ভিতরে ইনভলভ থাকবে। তোমরা এটা অবশ্যই উত্তর দিতে পারবা কে কে এই সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্রজেক্টের ভিতরে ইনভলভ থাকবে। অবশ্যই প্রজেক্টের মালিক থাকবে, তারপরে প্রজেক্টের একজন ম্যানেজার থাকবে যাকে আমরা সিস্টেম অ্যানালিস্ট বলবো, প্রজেক্টের কতগুলি ওয়ার্কার থাকবে, তারা কেউ ডিজাইন করবে, কেউ ডেভেলপ করবে, তারপরে এই প্রজেক্টের সাথে আরো কতগুলি এক্সটার্নাল মেম্বার থাকবে, কতগুলি ভেন্ডর থাকবে যারা সাপ্লাই দিবে প্রোডাক্ট। সো এগুলি নিয়ে অ্যাকচুয়ালি একটা প্রজেক্টের ইনভলভ থাকবে। সো এখন আমরা শুরু করলাম ফেজ 1। ফেজ 1 হলো অ্যানালাইজ দ্য কারেন্ট সিস্টেম। সো আমি একটু মানে কুইকলি আমি যাব, এগুলা তোমাদেরকে নিজেদের পড়ে তারপরে বুঝতে হবে ও আমাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন না করলে এখান থেকে তোমরা নলেজ বুঝতে পারবা না। সো আমি তোমাদেরকে মেইন জিনিসটা ধরাই দিব যে কোনো সিস্টেম তৈরি করতে হলে তোমাকে কতগুলি ফেজ ফলো করতে হবে, যেটাকে বলে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল।
সো এর ব্যাখ্যাগুলি, এক্সপ্লেনেশন এবং অ্যাক্টিভিটিস কি সেগুলি এক এক বইতে এক একভাবে লিখছে। তুমি ইচ্ছা করলে ইন্টারনেটে যে ইচ্ছা মতন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে তোমরা পড়াশোনা করতে পারো, কাজ করতে পারো। সো ইভেন আমরা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারি যে এক্সিস্টিং ইন্টারনেটে যে বিভিন্ন প্রত্যেকে এক এক কোম্পানির তার সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজিটা কি ইউজ করছে সেটার উপর তোমরা কিছু ডকুমেন্ট তোমরা তৈরি করতে পারো। আচ্ছা, সো এখানে আমরা যেটা বলছি, ইন দ্য ফার্স্ট ফেজ অফ দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, system analyst conduct a preliminary analysis determining the organization objectives and the nature and scope of existing problems. They then propose solution in a report to management. প্রথম কাজ হলো যে তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে এবং কি কি চায়, অর্গানাইজেশনের টার্গেট কি 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 প্রবলেম আছে এগুলি আমরা একটা লিস্ট আকারে করে আমরা টপ ম্যানেজমেন্টের কাছে চলে যাব। তারপরে এখানে কারণ কি উদ্দেশ্য হলো, দ্য মেইন অবজেক্টিভ অফ ফেজ 1 is to gain a clear understanding of the existing system and its shortcomings, to identify existing problems and to determine where improvements can be made. So an analysis of the current system takes place regardless of whether it is manual or computer based, and each situation must be analyzed. So আমি তোমাদেরকে এক কথায় এই অ্যানালাইজ সম্পর্কে জানতে চাচ্ছি, why we should analyze the system, যদি একটা কোশ্চেন করি, অথবা সিস্টেম অ্যানালাইসিস বলতে কি বুঝো, তোমাদেরকে কিন্তু পরে পরে নিজেদের মতন করে এক কথায় উত্তরটা তোমরা সবসময় মাথা রাখতে হবে। মনে রাখবা, অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো সেটাকে সারা জীবন বোঝার জন্য, মনে রাখার জন্য একটা দুইটা কথা তোমরা এখান থেকে নিবে, যেটা তোমাদের ভালো লাগে। তা আমি ছাত্রদেরকে সবসময় বলি যে তোমরা বলবা আমরা অ্যানালাইসিস করবো এই জন্য টু আইডেন্টিফাই এক্সিস্টিং প্রবলেমস। বাকি কথা যদি ভুলে যাও কোনো সমস্যা নেই, কারণ অ্যাকচুয়ালি এক্সিস্টিং প্রবলেমটা যদি আইডেন্টিফাই না করা যায় তাহলে কিছুই আর সামনে আগানো যাবে না। তাহলে এই টার্মটা আমার কাছে খুব ভালো লাগে। ওয়াই উই শুড অ্যানালাইজ দ্য সিস্টেম, বিকজ উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সিস্টিং প্রবলেম অফ দ্য সিস্টেম। সো দ্যাটস ওয়াই we will analyze the system. যখন আমরা এই প্রবলেমটা বুঝতে যাব তখনই দেখবো যে তার বিভিন্ন শর্টকামিংস, তার ডানের কথা বামের কথা, তার মনে করো অনেক রকমের ব্যাপার স্যাপার আছে, অনেক রকমের ব্যাপার আছে। সো আমি যেমন মনে করো মাঝে মাঝে বিভিন্ন সিস্টেমকে অডিট করি, ইভেন তোমার মনে করো সফটওয়্যারও অডিট করি, আবার হার্ডওয়্যারও অডিট করি। সো অডিট করলে আমরা তখন ফার্স্ট যে কাজটা করি সেখানে আমরা আইডেন্টিফাই করি কি প্রবলেমের কারণে এই জিনিসটা কাজ করে না। সো আমরা ধরো রিসেন্টলি একটা কাজ করেছিলাম, একটা বড় এমআইসিআর মেশিন, ধরো 4-5 কোটি টাকা দাম। সো এই মেশিনটা হঠাৎ করে 2 বছর ধরে মেশিনটা চলতেছে না, বাট এই মেশিনটাকে তোমার ফালাইও দিতে পারবে, কারণ অনেক দামি মেশিন, আবার মেশিনটাকে চালাতেও পারতেছে, আবার কেউ দায়িত্ব নিবে না। তো এটা একটা বিশাল বড় প্রবলেম ওই অর্গানাইজেশনে। তখন আমাদেরকে ডাকলো, আমরা 2-3 জন এক্সপার্ট যে আমরা অডিট করে দেখলাম মেইন প্রবলেম হলো এই মেশিনের স্পেয়ার পার্টস। সামান্য 2-3টা স্পেয়ার পার্টস হলে এই মেশিনটা রান করা যাবে, বাট এই স্পেয়ার পার্টস সারা পৃথিবীতে একটা কোম্পানি তৈরি করে, যেই কোম্পানি এই মেইন প্রোডাক্টটা তৈরি করছে তারাই তৈরি করছে। তো তাদের সাথে যোগাযোগ করছে, তারা কোনো রেসপন্স করতেছে না, কারণ তাদের কন্ট্রাক্ট টাইম
শেষ হয়ে গেছে। সো এটা একটা প্রবলেম। তখন আমরা বলছি যে যদি ওই কোম্পানি এই স্পেয়ার পার্টস না দেয় তাহলে এই মেশিন কখনো চলবে না। তাহলে কি করা উচিত ছিল? করা উচিত ছিল ওই কোম্পানির সাথে আগেই লং টার্ম এগ্রিমেন্টে থাকা উচিত ছিল, অথবা ওই কোম্পানির সাথে বলা উচিত ছিল এই পার্টসটা তো ভাই থাকবে না, ভবিষ্যতে কি করবে তোমরা কিন্তু সাপ্লাই দিতে বারণ। তাদের বিভিন্ন এগ্রিমেন্ট ছিল, বাট এগুলোর ভিতরে অফিসিয়াল কিছু মনে হয় ঝামেলা হয়েছে কমিউনিকেশনের। এখন যারা মানে যাদের কাছ থেকে পারচেজ করা হয়েছে তারা রেসপন্স করতেছে না। সো বিগ প্রবলেম। সো এই প্রবলেমটা বের করা হলো। এখন এটা কিভাবে সলভ করবে সেগুলো অনেক রকমের কথাবার্তা আছে। সো দেখা গেল এইভাবে আর কি তোমাকে অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমের মানে প্রবলেম আছে যেগুলোকে আমাকে দেখতে হবে। So one of the main purpose of the phase 1 to identify the existing problem. Then আমরা আরো দেখা যাচ্ছে যেটা before a company start to analyze the current system in detail, a company steering committee may request expert to report on a proposed new system project. This report, often called a feasibility study, it can be considered part of the first phase of system development. So ওই যে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যেন why some project sometimes fails, কারণ হলো তুমি যদি ফিজিবিলিটি স্টাডিটা না করো। সো আমি ফিজিবিলিটি স্টাডি নিয়ে তোমাদেরকে পরে একটা লেকচারই আলাদা এই ফিজিবিলিটি স্টাডি নিয়ে আলোচনা হবে। সো এখানে আমরা বুঝে নিতে হবে যে আমাদের সিস্টেম ডেভেলপ করতে হলে অ্যানালাইসিস বড় বড় সিস্টেম হলে, ভীষণ বড় সিস্টেম হলে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট না হলে তুমি এটাকে অ্যানালাইসিসে ওই ইনভেস্ট যাবা না। তো আমি এইটাকে পরে নিয়ে আসতেছি ফিজিবিলিটি স্টাডি। আমি ধরে নিচ্ছি যে ওভারঅল থিওরিটা তোমাদের আগে জানতে হবে। সো এখানে যে পয়েন্টটা আসতেছে যে অবশ্যই আমাদেরকে ফিজিবিলিটি স্টাডিও করতে হবে। এটা তোমরা লিখে রাখবা, প্রত্যেকে খাতার ভিতরে লিখে রাখো যে ফিজিবিলিটি স্টাডি আমাদেরকে করতে হবে। তুমি ইভেন যদি কোথাও ভাইবাতে বললো যে কিভাবে একটা সিস্টেম ডেভেলপ করবা, শুরুই করতে পারো আমরা প্রথমে ফিজিবিলিটি স্টাডি করব, তারপর আমরা অ্যানালাইসিস করব, তারপর ডিজাইন করব, তারপর ডেভেলপ করব। সো ফিজিবিলিটি স্টাডিটার ভিতরেও অনেকটা তোমার এই অ্যানালাইসিস টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য আমি যাতে কনফিউশনে না থাকো, এটা আমি তোমাদের সাথে পরে আমি আরেকটা চ্যাপ্টারে আরেকটা লেকচার তোমাদেরকে দেখাবো। সো এখানে আমরা দেখি সাম অ্যাসপেক্ট অফ এইচ অ্যাপ্লিকেশন উইদিন দ্য কারেন্ট সিস্টেম দ্যাট আর স্টাডিড ইনটু। সো আমরা যে কোনো সিস্টেম আমরা অ্যানালাইসিস করতে যাব। আমরা এখন আছি অ্যানালাইসিস ফেজে। তো অ্যানালাইসিস করতে গেলে আমরা সেই সিস্টেমটা কিছু কিছু আমাদের ফ্যাক্টর আছে, কিছু কিছু কম্পোনেন্ট আছে, সেগুলো আমাদেরকে স্টাডি করতে হবে। যেমন তার ইনপুটস ঘটনাটা কি, আউটপুটস এর কি ঘটনা আছে, কি কি আউটপুট হয়, কিভাবে ইনপুট হয়, তার ফাইল স্ট্রাকচার অ্যান্ড স্টোরেজ, ইউজার রিকোয়ারমেন্ট, মেথড অ্যান্ড প্রসিডিউরস, কমিউনিকেশনস নিডস, সেটা কি তোমার অনলাইন বেজ অ্যাপ্লিকেশন নাকি অফলাইন বেজ অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে কন্ট্রোল করতেছেন, তারপরে সেই অ্যাপ্লিকেশনটার জন্য এক্সিস্টিং কি কি হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। সো এই জিনিসগুলি আমরা অ্যানালাইসিস করার সময় স্টাডি করব। এই স্টাডি করতে যেয়ে আমরা দেখবা যে শুরুতেই অনেক সময় অনেক রকমের প্রবলেম আমরা সলভ করতে পারবো, বুঝতে পারবো। বুঝে আমরা এটাকে হয় যদি দেখি যে এটাকে ইমপ্রুভ করা যাবে তাহলে ইমপ্রুভ করে দিব, আর যদি দেখি যে না তাহলে এটাকে আবার নতুন করে তোমার রিকোয়ারমেন্ট গুলি চেক করতে হবে, সবকিছু করে আমরা নতুন করে সেট আপ করে দিব। সো আমাদের ডিসিশন নেওয়ার আগে যে কোনো সিস্টেমে আমাদেরকে এই অ্যাসপেক্ট গুলি স্টাডি করতে হবে। ওই যে একটু আগে আমি বললাম যে আমরা ইমপ্রুভমেন্টেরও অপশন আছে। তোমরা যখন একটা সিস্টেম ডেভেলপ করতে যাবে প্রথমে এক্সিস্টিং সিস্টেমটাকে স্টাডি করে যদি সেখানে ইমপ্রুভমেন্টের অপশন থাকে ইমপ্রুভমেন্টগুলি করে দিতে পারো, তাহলে যারা মালিক থাকবে তাদের খরচ কমে যাবে। যেমন
বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ওদের একটা বিশাল বড় সফটওয়্যার আছে, প্রায় 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে সফটওয়্যারটা তৈরি করছে। হঠাৎ করে সফটওয়্যারটা কলাপস করছে, আমাদেরকে ডাকলো, আমরা তখন চেক করলাম, চেক করে দেখলাম যে কিছু কিছু জায়গায় আমরা একটু চেঞ্জ করে দিলে এটা ইমপ্রুভ করবে। বাস ওইভাবে আমরা তাদেরকে কিছু সাজেশন দিলাম। কোন কোন মনে করো পসিবিলিটিজ আছে যেগুলা আমরা মনে করো ফ্যাক্টরগুলি চেক করলে আমরা বুঝতে পারি, যেমন স্পিডিং আপ এ প্রসেস, তারপরে স্ট্রিমলাইনিং এ প্রসেস থ্রু elimination of unnecessary or duplicate step, combining process, reducing errors in input, reducing redundant input and output, improving integration of system and subsystem, simplifying customer supplier vendor interaction with the system, cutting cost, improving security। এই যে 9টা পয়েন্ট, চিন্তা করছো কতগুলি তোমার কত দিকে তোমার চোখ কান খোলা রাখতে হবে। তুমি কম্পিটিশন মার্কেটে আসো, তুমি যদি এই ব্যাপারগুলিতে সচেতন না থাকো তাহলে তুমি কিন্তু ফেইলিউর হয়ে যাবে, তোমার নিজের কোনো দাম থাকবে না। দেখা গেল তোমাকে হায়ার করছে, তুমি এই ব্যাপারগুলি বুঝতে পারো না, তুমি বলে দিছো না এটা আর চলবে না, আপনারা সম্পূর্ণ নতুন করে আবার 2 কোটি টাকা দিয়ে একটা সিস্টেম তৈরি করেন। বাট আরেকজন লোক এসে বলবেন না এটা তো এই জায়গাটা চেঞ্জ করলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, এটা কাজ করবে। সো এই যে তোমাদের এক্সপার্টাইজের ভ্যারাইটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু প্রফেশনাল লাইফ সাকসেস হবে। এই জন্য যারা সিস্টেম ডেভেলপ করবে তারা অত্যন্ত আসলে ট্যালেন্ট থাকতে হবে। শুধু প্রোগ্রাম জানলেই ভালো সিস্টেম ডেভেলপ করা যাবে না, শুধু ভালো ডিজাইন জানলেই ভালো সিস্টেম ডেভেলপ করা যাবে না, শুধু নেটওয়ার্কের উপরে ভালো দক্ষতা থাকলে সিস্টেম ডেভেলপ করা যাবে না। তাহলে সিস্টেম ডেভেলপ করতে হলে অনেকগুলি ফ্যাক্টর আছে, অনেকগুলি তোমার টার্মস আছে যেগুলি তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখলাম আমরা অ্যানালাইসিস করতে যে আমরা দেখলাম দেয়ার ইজ এ possibilities for improvement of the system। সো এখন আমরা বলেছিলাম যে যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা ইনফরমেশন গ্যাদার করব। সো ইনফরমেশন গ্যাদার করার জন্য আমাদের কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলিকে আমরা বলতে পারি। অ্যানালাইসিস করতে যখন যাবে, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম সবকিছু ভুলে গেল, তোমাদের যাতে মনে থাকে, অ্যানালাইসিস করব টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট অফ প্রবলেম অথবা টু আইডেন্টিফাই দ্য এক্সিস্টিং প্রবলেম। সো এই আইডেন্টিফাই প্রবলেমটাকে বের করার জন্য তোমাকে কতগুলি প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস মানতে হবে। তার ভিতরে একটা হচ্ছে গ্যাদারিং ইনফরমেশন। তুমি তো পট করে এই প্রবলেমটা বের করতে পারবে না, এই জন্য তোমাকে ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। সো এই ইনফরমেশন গ্যাদারিং এর টেকনিকগুলো হলো এই: কন্ডাক্টিং ইন্টারভিউজ, রিভিউইং পলিসিস অ্যান্ড প্রসিডিউরস, কালেক্টিং স্যাম্পলস, ফর্মস, ডকুমেন্টস, মেমোস, রিপোর্টস, অবজার্ভিং অপারেশন অ্যান্ড অফিস এনভায়রনমেন্ট, ইউজিং কোয়েশ্চনারিজ টু কন্ডাক্ট সার্ভেস। তোমরা যখন চাকরিতে ঢুকবা নতুন নতুন, তোমাদেরকে দেখবা এই কাজগুলি করাবে, বিভিন্ন জায়গায় পাঠাবে, বিভিন্ন জায়গায় কাজ করাবে, দৌড়াদৌড়ি করবে। এইগুলোর ভিতর থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন তোমরা গ্যাদারিং করে নিয়ে আসবে। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি প্রত্যেককে, যে তোমরা যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যে কোনো ইন্ডাস্ট্রির উপরে স্টাডি করো, স্টাডি করে তার এক্সিস্টিং কম্পিউটার যে সিস্টেম আছে এই সম্পর্কে সব স্টাডি করে নিয়ে আসো। তোমরা আশা করছি যে পারবো, অবশ্যই পারবো। আমি তোমাদেরকে গাইডলাইন দিব, যদি তোমরা চাও আমি এই ধরনের অ্যাসাইনমেন্ট দিব, যেটা আসলে প্র্যাকটিক্যাল যে ক্লাসটা হবে তোমাদের, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের কাজই কিন্তু এগুলা। আমি জিজ্ঞাসা করবো কি কি ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউতে কি কি কোশ্চেন করছো, এই কোশ্চেন নিয়েও তোমাদেরকে একটা লেকচার হয়ে যাবে, খুবই জটিল। সবচেয়ে সবচেয়ে
একটা মানুষের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে কোশ্চেন করা। তোমরা হয়তো জানো, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে তোমরা কোশ্চেন করার অভ্যাস করবা। তুমি স্যার আমার একটা কোশ্চেন আছে। এখন না, এখন প্রশ্নটা আমরা সময় দিব, পরে আমরা একটা টাইম, আমরা যে যত বেশি প্রশ্ন করতে পারবো সে তত বেশি আমরা সলিড থাকবো, তত বেশি জ্ঞান থাকবো, জানতে হবে। এখন দেখো আমি তোমাদেরকে আমার এই সাবজেক্টে এখন জুমে ক্লাস করতেছি, আমি তোমাদেরকে এখন প্রশ্ন করো না, পরে প্রশ্ন করো। সো আমার এই সাবজেক্টটা আসলে ফেস টু ফেস যখন হতো তখন কিন্তু অলরেডি তোমাদের সাথে আমি ইতিমধ্যে অনেক ডিসকাশন করতাম। তো এই মুহূর্তে আমরা যদি ডিসকাশন করতে যাই সব এলোমেলো হয়ে যাবে, আমরা কেউ বুঝবে না, নানান জনে নানান কথাবার্তা বলবে। এই জন্য আমি একজন একজন করে কোশ্চেন নিব আমার লেকচারটা শেষ হয়ে গেলে। তোমরা একটু লিখে রাখো, কোশ্চেন তোমাদের সাথে অবশ্যই আলোচনা করবো। তারপরে ইনফরমেশন গ্যাদারিং সম্পর্কে আমি বললাম। তারপরে অ্যানালাইজিং দ্য ইনফরমেশন, ইনফরমেশন গ্যাদারিং করার পরে আমরা অ্যানালাইজ করতে হবে। সো এখানে আমরা পড়ি আফটার দ্য অ্যানালিস্ট হ্যাজ গ্যাদার ইনফরমেশন about the current system, he or she must analyze the facts to identify problem. দেখছো কেন আমি বলছি যে আমরা অ্যানালাইসিস কেন করব? টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অফ প্রবলেম। সো আমরা এই পয়েন্টগুলির উপর ভিত্তি করে আমরা আসলে অ্যানালাইসিস করব। তাহলে স্টেপটা কি? আমি যদি আবার তোমাদেরকে প্রথম থেকে বলি, যে কোনো সিস্টেম ডেভেলপ করতে হলে আমাকে অবশ্যই সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করতে হবে। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রথম ফেজটা হলো অ্যানালাইসিস দা কারেন্ট সিস্টেম। আমি যদি প্রশ্ন করি কেন অ্যানালাইসিস করব, তাহলে আমি বলতে চাচ্ছি টু আইডেন্টিফাই দ্য এক্সিস্টিং প্রবলেম, অথবা টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্ট অফ প্রবলেম আমরা অ্যানালাইসিস করব। সে অ্যানালাইসিস করতে যে আমরা তখন ইনফরমেশন গ্যাদারিং করতে হবে একটা পয়েন্ট পেলাম। সো এই ইনফরমেশন গ্যাদারিং করে তখন সেই কি কি ইনফরমেশন পেলাম সেগুলোর উপরে আমরা কতগুলি ফরম্যাট আছে, বিভিন্ন স্টাইল আছে, যেগুলা দিয়ে বসে বসে আমরা এক্স্যাক্টলি প্রবলেমটা আমরা বের করে ফেলব। সো এখানে আমরা দেখো মিনিমাম, অ্যাভারেজ এন্ড ম্যাক্সিমাম লেভেল অফ অ্যাক্টিভিটিস, রিলেটিভ ইম্পর্টেন্স অফ দ্য ভেরিয়াস অ্যাক্টিভিটিস, রিডান্ডেন্সি অফ প্রসিডিউরস। তারপরে এই ধরনের বিভিন্ন আমরা অ্যাক্টিভিটিস করব যার মাধ্যমে এক্স্যাক্টলি যে ইনফরমেশনগুলি পেলাম সেগুলি আমরা অ্যানালাইসিস করতে পারবো, এবং আস্তে আস্তে আমরা সব রকমের প্রবলেমগুলি বের করে ফেলবো। এবং এটার জন্য অনেক রকমের টুলস আছে এবং টেকনিক আছে। কি কি টুলস, কি কি টেকনিক, সেটা সেলফ স্টাডি। তোমরা কাগজে লিখতে পারো ইনফরমেশন অ্যানালাইসিস টুলস, ইনফরমেশন অ্যানালাইসিস টুলস। তোমরা হয়তো দুই চারটা টুলস শিখে নিবা, হাজার হাজার টুলস আছে, বিভিন্ন টুলসের মাধ্যমে এই অ্যানালাইসিস করে। সবচেয়ে সহজ টুলস মনে করো মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, এগুলো কিন্তু এক একটা টুলস যেগুলোর মাধ্যমে তুমি ইনফরমেশন গ্যাদারিং করে অ্যানালাইসিস করতে পারবে। সো এখন এই ভিতর দিয়ে আরো কিছু কথাবার্তা আসতেছে। সো আমরা যখন এই সিস্টেমটাকে অ্যানালাইসিস করব, তারপরে বিভিন্ন মডেলিং টুলস ইউজ করতে হবে। এই টুলসগুলি যদি ইউজ না করি তাহলে সিস্টেমটাকে ভালোভাবে ডিজাইন করা যাবে না। অ্যানালাইসিস করার পরে কিছু মডেলিং টুলস আমাদের ইউজ করতে হবে। সেই টুলসগুলি আমরা যদি না জানি বা টুলস দিয়ে যদি আমরা অ্যাপ্রোচ না করি তাহলে ডিজাইনাররা ভালোভাবে ডিজাইন করতে পারবে না। আমি আরেকবার বলতেছি, যে কোনো সিস্টেম তৈরি করতে হলে অবশ্যই তোমাদেরকে কিছু টুলস ব্যবহার করতে হবে ফর ফার্দার অ্যাপ্রোচ, ফার্দার প্রসিডিউরস। তাহলে অ্যানালাইসিসের পরে কি করবে? ডিজাইন করতে হবে। ডিজাইনের জন্য আমাদেরকে কতগুলি টুলস ইউজ করতে হবে। আমাদের এই কম্পিউটার সায়েন্সের সকল স্টুডেন্টের এই টুলসগুলি জানতেই হবে, বিশেষ করে ডাটা ফ্লো ডায়াগ্রামস। আমরা ডাটা ফ্লো ডায়াগ্রামস নিয়ে একটা লেকচার দেব। ডাটা ফ্লো ডায়াগ্রামস হলো
কোথায় ইনপুট, কোথায় আউটপুট, কোথায় প্রসেস এবং কোথায় স্টোর হয় ডাটাগুলি, এই জিনিসগুলি বোঝার জন্য। সিস্টেম ফ্লো চার্ট একটা টুলস আছে, এটার স্পেশাল কতগুলি সিম্বল আছে, সেই সিম্বলগুলিতে ওভারঅল সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বোঝা যাবে। কানেক্টিভিটি ডায়াগ্রামস, তারপরে গ্রিড চার্ট, ডিসিশন টেবিলস, তারপরে ফাইনালি আছে প্রোটোটাইপ। তো তোমাকে অনেক সময় একটা সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করতে হয়, যারা বিল্ডার তাদেরকে বোঝানোর জন্য, যারা ডিজাইনার তাদেরকে বোঝানোর জন্য। সো এইগুলি হলো অ্যানালাইসিস ফেজের তোমার অ্যাক্টিভিটি। সো তারপরে তোমরা দেখলাম মডেলিং টুলস আসলো। সো আমি যদি কনক্লুশন করতে চাই, ইন দ্য ফার্স্ট ফেজ অফ system development life cycle, it's usually includes with a detailed study report to management of the steering committee. The objectives of the phase 1 report are to provide a clear picture of what the current system does, how it does it, and what the analyst identified as the problem, causes, effects, and problems, and areas where improvements can be made. তাহলে তুমি না বুঝতে পারছো যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফার্স্ট ফেজটা খুব ওয়েট, খুবই ভারী, খুবই ব্যয় সাপেক্ষ, খুবই কমপ্লেক্স। সুতরাং এই ফেজে তোমরা জীবনে অনেক কাজ করবা, ভবিষ্যতে কাজ করবা, এই আশা আমি ব্যক্ত করতেছি। আচ্ছা গুড, তাহলে আমাদের এইটা শেষ হয়ে গেল, বুঝতে পারছি। এখন আমি 2-4-5 মিনিটে এই ফার্স্ট পেজ সম্পর্কে আমি তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি আলোচনা করে আবার আমরা আরেকটা ম্যাটেরিয়ালসে যেতে পারি। তাহলে এখন আমি কনক্লুশন করি, আমরা যে কোনো সিস্টেম তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সিস্টেম ডেভেলপমেন্ট মেথোডোলজি ইউজ করতে হবে, যেটাকে আমরা সিস্টেম লাইফ সাইকেল বলি, আবার আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলও বলতে পারি। তো সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল খুবই পপুলার টার্ম, যেটাকে সংক্ষেপে বলে এসডিএলসি। এসডিএলসি আমি যে বইটা ফলো করছি সেখানে তোমাদের 6 পেজ দেওয়া আছে। 6 পেজ, এই পেজগুলি হলো analyze the current system, define new system requirement, design new system, develop new system, implement new system, evaluate and maintain the new system. So এই সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিতরে ফার্স্ট যে ফেজটা আমি খুবই গুরুত্ব দিয়েছি। আমরা এই ফেজ নিয়ে অনেক আলোচনা করব, এর পড়ার অভাব নাই। আজকে আমি ওভারঅল সবকিছু সম্পর্কে বলছি, আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি লেকচারে যাব। সেখানে আমরা বলছি যে অ্যানালাইজ করতে গেলে আমাকে অবশ্যই ইউজারের রোলগুলি জানতে হবে, তারপরে আমাকে ফিজিবিলিটি স্টাডি করতে হবে, তারপরে যে অ্যাপ্লিকেশনটার উপর কাজ করবো তার বিভিন্ন রকমের ফিচারগুলি জানতে হবে, ইমপ্রুভমেন্টের অপশনটা মাথা রাখতে হবে, ইনফরমেশন গ্যাদারিং এর অপশনটা মাথা রাখতে হবে, এগুলোকে অ্যানালাইসিস করতে হবে, অনেকগুলি টুলস আমাদেরকে কনসিডার করতে হবে। এই সব কিছু মিলে অ্যাকচুয়ালি আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফার্স্ট পেজটা শেষ হবে। তো এইটা হলো আমার আজকে পর্যন্ত ফার্স্ট যে আমার অপশন ছিল সেগুলো আর কি মোটামুটি আলোচনা করলাম। এখন তোমরা 2-4 মিনিট আমার সাথে আলোচনা করতে পারো, ঠিক আছে? অনেকে চ্যাটিং এ অনেক গল্প করছে, চ্যাটিং এ তো কি বলছে, চ্যাটিং এ খালি আইডি নম্বর দিছে, বাট কোনো কোশ্চেন নাই এখানে, না? এখন তোমরা বলো, কোশ্চেন ওপেন, তোমরা হাত উঠাও, আমি তাকে কথা বলতে বলবো। কে কথা বলবো? রেজ করো, হ্যান্ড রেজ করো। কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, কোশ্চেন করো। জি স্যার, শোনা যাচ্ছে। আমি প্রশ্ন করো, অ্যাটলিস্ট কিছু কথা, নাকি কিছুই বোঝো নাই?
হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। তাহলে প্রশ্ন করো। এখন আমি প্রশ্ন না করলে আমি এখন তোমাদেরকে বাধ্য করবো প্রশ্ন করাইতে। নাম ধরে ধরে আমার এই সাবজেক্টে ইউ হ্যাভ টু কমিউনিকেট। তুমি কমিউনিকেট না করতে পারলে তাহলে তুমি এই সাবজেক্টে কিছুই শিখবা না। তোমাদের তো এখনো মনের ভিতরে খুব ভয়, সিস্টেমই এখনো বুঝলাম না। সিস্টেমের ডেফিনেশন বলতে গেলে তোমাদের এখন কয়েকবার মাথা গরম হয়ে যাবে। কোশ্চেন কি করবা, এই তো সমস্যাটা। এই সমস্যাটা সলভ হয়ে যাবে, তোমরা একটু চেষ্টা করো। রনি আসো, রনি। রনি কোথায় গেল? তোমরা কেউ হাত উঠাবে না? আমি বলেছিলাম কাগজে খাতার ভিতর লিখতে, তোমরা আমাকে পরে এগুলো জিজ্ঞেস করবে। আচ্ছা রকিবুল, গুড, একজন প্রশ্ন উঠেছে। রকিবুল বলো, কি প্রশ্ন তোমার? স্যার ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমরা এই যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে ফার্স্ট যে টার্মটা দেখলাম যে অ্যানালাইসিস কারেন্ট সিস্টেম, হ্যাঁ, তো এখানে যেটা দেখা যাচ্ছে যে যে কোনো একটা সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করব এবং ওই প্রবলেমে কিভাবে সলিউশন আসবে সেটা দেখাবে এই টার্মটা। কিন্তু এই প্রবলেমটা সলিউশন করবে কারা? এই প্রবলেমটা যেমন স্যার আপনি এক্সাম্পল হিসেবে দিলেন যে আপনার ওই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আপনাদের ডাকছিল, আপনারা একটা প্রবলেম আইডেন্টিফাই করছিলেন যে এই টুলস ব্যবহার করলে হয়তো বা প্রোগ্রামটা আবার হবে, রান হবে। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা ফিজিক্যালি কাজ করছিল কারা? এখন তুমি ওই যে ঘুরে ফিরে ওই জায়গায় আসো, তোমার একটা সিস্টেম ডেভেলপ করতে গেলে কে কে স্টেক হোল্ডার আছে, কারা কারা থাকে বলো? সিস্টেম ওনার, সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম ডেভেলপার, সিস্টেম ডিজাইনার, সিস্টেম ইউজার। আচ্ছা, তাহলে যদি স্যার ডিজাইনের প্রবলেম হয় তাহলে ডিজাইনার ওটা কাজ করবে। আচ্ছা, যদি প্রোগ্রামের প্রবলেম হয় তাহলে প্রোগ্রামার এটা। আমি তো বেশি কনসালটেন্ট হিসাবে, আমি যে প্রবলেমটা দেখলাম যে বললাম যে তখন ওর করেসপন্ডিং যারা লোক আছে তারা করবে। অনেক সময় মনে করো এন্ট্রি, ডাটা এন্ট্রি, একটা সিস্টেম তোমার রান হয়ে গেছে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু ডাটা এন্ট্রি করার লোক নাই, এই জন্য সিস্টেম বসে গেছে। তখন বলবো যে 10 জন কম্পিউটার অপারেটর নিয়োগ দিয়ে দেন, ওর কাজ হচ্ছে খালি এন্ট্রি করবে। এরকম হাজারো প্রবলেম আসবে, কিন্তু প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য করেসপন্ডিং অবশ্যই স্টেক হোল্ডার আছে, এগুলাকে একসাথে স্টেক হোল্ডার বলে। বুঝতে পারছো? তাহলে এখন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে আপনি ফার্স্টে যখন বলছিলেন যে সিস্টেম অ্যানালাইসিস আসলে সবকিছু জ্ঞানের অধিকারী হইতে হবে, এখন আসলে বোঝা যাচ্ছে যে ও যদি ওই কাজটা নাই জানে তাহলে ও প্রবলেম তো আইডেন্টিফাই করতে পারবে না। পারবো না, এক্স্যাক্টলি। এই যে ভালো, ও খুব বিচক্ষণ থাকতে হবে, অনেক মানে থ্যাংক ইউ অনেক বছর চাকরি করলে তুমি সিস্টেম অ্যানালিস্ট হয়ে যাবে। ওকে স্যার। অনেক জ্ঞান। বলো, আর আরো 2টা প্রশ্ন করতে হবে অডিয়েন্স থেকে। প্রশ্ন না করলে তোমাদের জ্ঞান হবে না, আমি বারবার বলতেছি। আমার এই পড়া দিয়ে অনলাইনে জীবনও তোমাদের জ্ঞান হবে না, তোমরা খালি এক কান দিয়ে যাবে আর এক কান দিয়ে যাবে। আমি বারবার বলতেছি এই সাবজেক্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং সবচেয়ে বোরিং সাবজেক্ট। এই সাবজেক্ট কেউ পছন্দ করে না, এই সাবজেক্ট কেউ পড়াইতেও চায় না, বুঝছো? ওই সাবজেক্ট এই মনে করে খুব কম লোক পড়ায় বাংলাদেশে। আমি আজকে 17 বছর ধরে এই সাবজেক্ট পড়াচ্ছি, এই সাবজেক্টের ধারে কেউ যায় না, ভয়। বুঝতে পারছো? এখন আমার ওই 2-1 জন স্টুডেন্ট আস্তে আস্তে আমাকে হেল্প করতেছে, যেমন মমতাজ আমার স্টুডেন্ট, ও পিএইচডি করে আসছে এই সাবজেক্টের পড়াশোনা করছে। তো ঠিক আছে, এখন দেখো কি অবস্থা। আর একটা কোশ্চেন করো, যদি কোশ্চেন না করে আমি বলি, যেমন আমরা কেন ইনফরমেশন গ্যাদারিং করতে যাব। ধরো এই কোশ্চেনটা উত্তর দাও, কে দিবা? আমাদের কে কে আছে? এই যে বিনা খাতুন দাও উত্তর। আমি বিনার কাছে কি গত সপ্তাহে কোনো কোশ্চেন ছিল আমাদের? না
কার কাছে যেন কোশ্চেন ছিল একটা, কে যেন দেরি করে আসছে, তাকে বলছিলাম যে সিস্টেমের ডেফিনিশন বলতে হবে। তোমাদের ক্লাসে না? আর আজকে যে ইনফরমেশন গ্যাদারিংটা, এই ইনফরমেশন গ্যাদারিংটা কাকে বলে? মানে এটা আরেকটু যদি ডিটেলসটা বোঝাই দিতেন একটু ভালো হতো। ইনফরমেশন গ্যাদারিং হলো তোমার একটা টেকনিক। তুমি যখন অ্যানালাইসিস করবে তখন তোমাকে অবশ্যই ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। ধরো আমি তোমাকে পাঠাইলাম, তুমি আমার কোম্পানির একজন প্রোগ্রামার, বললাম যে ডুয়েটে আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করব, একটা প্রজেক্ট 1 কোটি টাকা দিয়ে আমি প্রজেক্টটা নিলাম। তোমাকে আরো তোমাদের 3-4 জনকে আমি একটা গাড়িতে করে ডুয়েটে পাঠিয়ে দিলাম, যাও ইনফরমেশন গ্যাদারিং করে আসো। তখন তুমি এসে কি করবা? প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঘুরবা, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা হেড আছে ও তাদের সাথে আলাপ করবা, আপনাদের সিস্টেমটা কিরকম চান, কিরকম ভাবে আপনারা চান, কম্পিউটারে চান নাকি মোবাইলে চান, অ্যাপ্লিকেশন ইন্টারনেটে কানেকশন থাকতে হবে, এরকম নানান তোমরা বিভিন্ন প্রশ্ন করবা, যেগুলি তোমরা আমি তোমাদেরকে দেখিয়েছি যে ইনফরমেশন গ্যাদারিং এর বিভিন্ন টেকনিক আছে। সে ইনপুট দেখবা, আউটপুট দেখবা, এক্সিস্টিং সব কিছু দেখে তোমরা এরকম মনে করো একটা খাতা ভরে ফেলবা লিখতে লিখতে। সেগুলি নিয়ে আসলাম, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম 1 মাসে। প্রতিদিন আসবা গাড়িতে, দুপুরবেলায় লাঞ্চ করবা আর গ্যাদারিং করবা, কাজ করবা, আর আমরা অফিসে বসে বসেরা এগুলাকে আবার বসে চিন্তা করবো, বুঝছো? সো এইখানে আবার বকা খাবা, প্রতিনিয়ত বকা, ওইটা কি করলেন, এটা কি আনলেন, এটা কি বললেন, এটা কি কি বুঝলেন, কি এটা ঠিক মতন আনতে পারেন না, এইভাবে যা কথা বলবো। এই টেকনিক তো যে যত এক্সপার্ট হবে সে তত বেশি ইনফরমেশন আনতে পারবে। তো ইনফরমেশন গ্যাদারিং হইলো তুমি যখন যে কোনো একটা সিস্টেম তৈরি করবে সরজমিনে পর্যবেক্ষণ করতে হবে। সরজমিনে পর্যবেক্ষণ করলে সবকিছু তুমি দেখতে পারবে। এক্সিস্টিং কি হার্ডওয়্যার ইউজ করতেছে, এক্সিস্টিং কি সফটওয়্যার ইউজ করতেছে, কারা কারা ইউজার, কতজন ইউজার, কি ইউজ করতেছে, তার ইনপুট কি হবে, তার আউটপুট কি হবে, এই জিনিসগুলি রিপোর্ট করে তুমি যখন অফিসে আসবা, আসলে আবার এটা নিয়ে বসে অ্যানালাইসিস করে প্রবলেমটা ধরতে পারবে। এই এই ব্যাপারগুলো হলো ইনফরমেশন গ্যাদারিং অ্যাক্টিভিটিস। বুঝতে পারছো? জি স্যার। প্রশ্ন না করলে তো বুঝতে পারতাম না, আমি তো জোর করে তোমাকে ধরছি। এবার বলো জাহিদুল সরকার, বলো লাস্ট কোশ্চেন। জি স্যার, আমি যে গ্যাদারিং সম্পর্কে বলতে চাচ্ছিলাম, গ্যাদারিং স্যার, ইনফরমেশন গ্যাদারিংটা হচ্ছে যেমন একটা প্রজেক্টে যদি আমরা এক্সপিরিয়েন্স গুলো কালেক্ট করা, যে এক্সপিরিয়েন্স গুলো যে দিয়ে আমরা সফটওয়্যার রান বা সিস্টেম রান করব। যেমন আমরা একটা যদি অনলাইন সিস্টেম এডুকেশন চালু করি, সেক্ষেত্রে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কালেকশনের জন্য যে আমাদের সিস্টেম গুলা কিরকম করব এবং স্টুডেন্টরা কিরকম এক্সপিরিয়েন্স, কিভাবে সুযোগ সুবিধা বা কিরকম ইউজার ইন্টারফেস করবে, টিচাররা কিভাবে ইন্টারফেস করবে, কইয়া তাদের মধ্যে আমরা সমন্বয় করব। সেই সমন্বয় করার জন্য যে আমরা তথ্যগুলো কালেকশন করব, সেগুলো হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। ঠিকই বলছো, ভেরি গুড। হ্যাঁ, তুমি বুঝতে পারছো, অনেকগুলি তথ্য আসলে আমাদের কালেকশন করতে হবে। স্যার রনি ভাইকে একটু অ্যাকসেপ্ট করেন, উনি বের হয়ে গেছিল তো। তুমি সিআর রনি এই আউট হয়ে গেছে, তারেক তার বানাইছে, বুঝলো? একটু অ্যাকসেপ্ট করতে বলতেছে। এটা প্রবলেম তো ওনার এখান থেকে। এই যে প্রবলেম, বুঝছো, আমরা জুমে ক্লাস করি, জুমে আমাদের কি কি প্রবলেম হয় এটা ধরো আমরা অ্যানালাইসিস করতে পারি, করে সেটাকে আমরা পরবর্তীতে আমরা ডেভেলপ করতে পারি। এটা যদি একটা প্রজেক্ট নেয়, জুম কোম্পানি বললো যে জুম এখন করোনা ভাইরাস উপলক্ষে জুম খুব পপুলারিটি হলো, সো এখনো এখানে অনেক রকমের প্রবলেম আছে। সো প্লিজ আইডেন্টিফাই দ্য প্রবলেম। মনে করো $1 বিলিয়ন একটা প্রজেক্ট লঞ্চ করলো, বাংলাদেশেও মনে করো আমরা কিছু কিছু লোক হয়তো ভাগে পেলাম কাজ করতে, তাহলে আমরা কি করবো? এই যে এই বিভিন্ন লোকের কাছে আমরা যাবো, কোশ্চেনারিজ তৈরি করবো, স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবো, টিচারকে জিজ্ঞাসা করবো,
এই জিজ্ঞেস করে 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 এগুলো আমরা একটা ডকুমেন্ট তৈরি করবো, সব ডকুমেন্ট গুলো একসাথ হয়ে তারপর যে তোমার এই তোমার এক্স্যাক্টলি প্রবলেমটা বের হয়ে যাবে। তোমরা দেখো, মনে করো আমি যেটা বলতে চাচ্ছি, যেমন তুমি মনে করো যখন ইনফরমেশন গ্যাদারিং করবা, তুমি এই যে এই ব্যাপারগুলির উপরেই পড়বা, ইনপুট কি আউটপুট কি এগুলো পড়বা, ঠিক না? এগুলা গ্যাদারিং এর ভিতরে আসবে। তারপরে তোমার এই যে এখানে এই যে তুমি ইন্টারভিউ নিবা, ইন্টারভিউ কিভাবে নিবা এগুলিও তোমাদের শিখতে হবে, যে কিভাবে বসবা। রনির সিস্টেমের খুব ডিস্টার্ব করতেছে, সো এটা একটা প্রবলেম, ঠিক আছে? এই প্রবলেম কিভাবে সলভ করা? আমি 1 মিনিট রনি চুপ থাকো, আমি বলতেছি। এখন শোনা যাচ্ছে? কোথাও বেঁধে বেঁধে যাচ্ছে। রনি যখন আসছিল তখন একটু গ্যাঞ্জাম হয়ে গেছিল। সিস্টেমের প্রবলেম এগুলাকে বলা হয় প্রবলেম, বুঝছো? এই প্রবলেমগুলি সলভ করতে হবে আমাদের ভবিষ্যতে। এই প্রবলেম বোঝা এত সহজ না, অনেক খরচ আছে, অনেক জ্ঞানের দরকার আছে। যাই হোক, তাহলে আমরা মোটামুটি অ্যানালাইজ দ্য কারেন্ট সিস্টেম, এটা আমরা কিছুটা ইয়ে করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা ম্যাটেরিয়ালস আমি দেখাই। তোমাদের তো সময় আছে না? স্যার হিউজ সময় আছে। স্যার আছে। গুড, তাহলে 2 মিনিট 3 মিনিট আমরা ব্রেক নেই না? ব্রেক তোমরা সবাই একটু মানে বুঝতে পারো, কথাবার্তা বলো, একজন একজনকে হেলো বলো, হ্যাঁ, একটু কমিউনিকেশন করো, একজন একজনকে জিজ্ঞাসা করো। আমি মনে করো ইয়া হয়ে গেলাম, 2-3 মিনিট আউটে গেলাম, হ্যাঁ, মনে করো আপনার কথা টেনে টেনে আসছে। এইটাই প্রবলেম, বুঝছো? এই প্রবলেম আমরা সলভ করতে হবে সিস্টেম অ্যানালাইসিসের মাধ্যমে। তোমরা অনেকে শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার শুনতেছি স্যার। বিনাকে বলো এটি প্রবলেম, এই বিনাকে বুঝাও এটি প্রবলেম। এই প্রবলেম কিভাবে আমরা অ্যানালাইসিস করব, কিভাবে সলভ করব? আর আমাদের যে এখন মেন প্রবলেম এই যে জুমে ক্লাস নেওয়ার মেন প্রবলেমটা হচ্ছে স্যার এই যে নেট প্রবলেম। মানে আমরা অনেকে গ্রামে থাকি, দূরে থাকি, মানে ঠিকমতো নেটওয়ার্কই পায় না, এর জন্য আর কি স্যার মানে ঠিকমতো ক্লাস আমরা করতে পারি না। এটা হচ্ছে আমাদের মেন প্রবলেম। এর সমাধান হচ্ছে, এটা সমাধান কি তুই কই দিবি বেটা? এটা সমাধান তো স্যারে কইবে। এটা হলো একটা বড় প্রবলেম, নেটওয়ার্ক থাকে না। যেহেতু আমরা আরেকটা করতে পারি এখানে, যেহেতু ইনফরমেশন গ্যাদার করতে বলতেছে, যে আমরা এরকম করতে পারি যে আমাদের যেহেতু জুম অনেকে গ্রামে থাকে, তো এখানে নির্দিষ্ট একটা কিলোবাইট বা মেগাবাইটের আওতায় আসার পরে পার সেকেন্ডে তারপরে এই জুমটা কানেকশন ভালোভাবে হয়। তো আমরা যদি এটা এমবিপিএসটা কমাই দিই, যে ধরেন 500 কিলোবাইটে এই জিনিসটা অ্যাক্সেস করা যাবে সহজে, তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই ইজিলি ইউজ করতে পারে। এটাও একটা অ্যানালাইসিস কে এটা বলতে পারি, একটা সলিউশন হতে পারে। আমার ভিডিওটা কি দেখা যায়? দেখতে পাচ্ছ তোমরা? আপনার ভিডিও দেখা যায় স্যার। জি, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ভিডিও বন্ধ করলাম, 2-3 মিনিট তোমরা হ্যাঁ বিনা, বল কই তোরা বাড়িতে একটা টাওয়ার লাগা, তাইলেই মনে হয় নেটের সলিউশন হয়ে যাবে। মোবাইল কোম্পানিকে বল আমাকে একটা টাওয়ার লাগাই দিতে। আমি সেই সিবি সারা জীবন ব্যবহার করবো, যে হলো আমার টাওয়ার লাগাই দিবে আমাদের ঘরের উপর। জমি সবার জন্য আমাদের নেটওয়ার্ক বুস্টার পাওয়া যায়। সবাই একটু শোনো, সলিউশন
নেটওয়ার্ক বুস্টার পাওয়া যায়, ঠিক আছে? নেটওয়ার্ক স্যার বুস্টার কিছু বলতে লাগাইলে চাচ্ছে, তোমার স্যারকে সুযোগ দেওয়া হোক। আমি বলতে চাচ্ছি সলিউশনের কিন্তু অভাব নাই, প্রবলেমটা বুঝতে হবে। এই যে একজন নেটওয়ার্ক বুস্টার, একজন টাওয়ার, একজন মনে করো পুরা সলিউশনটা আছে, দেয়ার ইজ এ লটস অফ সলিউশন, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রবলেম। এই প্রবলেম বের করাই সবচেয়ে চ্যালেঞ্জ। সলিউশন টাকা থাকবে তোমার, সলিউশন কোনো ব্যাপার না, বুঝছো? প্রবলেম বুঝতে পারলে সলভ করার মানুষের অভাব থাকে না, কিন্তু প্রবলেমটা বোঝা কঠিন। এই জন্য প্রবলেম গুলি আলোচনা করো, কি কি প্রবলেম আছে তুমি 5টা প্রবলেম আমাকে জানাই দাও, 5 মিনিট সময় দেবে। কুইশনটা তাহলে সবাই বুঝছেন তো, বিনার বাড়িতে নেট নাই কেন? কুইশন হচ্ছে এটা, এটার এগেইনস্টে 5টা প্রবলেম লিখতে হবে। দেখছো এখন তোমরা আর গল্প করতে পারো না, ঠিক আছে? সলিউশন নিয়ে আলোচনা করো, কি কি সলিউশন আছে এগুলো নিয়ে আলোচনা। সলিউশন স্যার, আমি যদি একটু মানে বাড়ি থেকে যদি স্যার মাঠের দিকে যাই তাহলে স্যার নেট পাবে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, মাঠের ভিতরে তো কোনোভাবেই যাওয়া যাবে না। ছাতা নিয়ে যাওয়া যাইতে পারে। রেইনকোট ইউজ করতে পারো। অনেক সলিউশন আছে। নেটওয়ার্কটা অথবা সিগন্যাল কম, অথবা মাঠের নেটওয়ার্কিং মধ্যে একটা সিগন্যালটা ছোট ঘর বানায় থাকা যায় যেখানে নেট আছে অ্যাভেলেবেল, এটা একটা সলিউশন। তানজির ভাই, আপনি বুস্টার বিষয়ে কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, একটা নেটওয়ার্ক বুস্টার পাওয়া যায়, এটা যদি ওখান থেকে 3 কিলোমিটার ভিতরে কোনো সিগন্যাল পায় সেটা সে অ্যাকসেপ্ট করে এবং ফুল এটা রিসিভারকে পুরাটাই দিয়ে দেয়। সে ফুল 4G বলো 3G 2G বলো, এটা তোমাকে ফুল প্রোভাইড করবে। 3 কিলোমিটার অ্যারাউন্ড যদি সে নেটওয়ার্ক পায়, সে কালেক্ট করে রিসিভারকে দিয়ে দেয়। এটা কি থার্ড পার্টি সফটওয়্যার? না, সফটওয়্যার না, এটা হচ্ছে গিয়ে কম্পোনেন্টের সমস্যা। ডিভাইসের মতো। কম্পোনেন্টের সমস্যা, ডিভাইস, এটা একটা ডিভাইস। আর একটা সিস্টেম হচ্ছে আমাদের, রাইট, এটা ওয়ান কাইন্ড অফ অ্যান্টেনা। আর একটা আস্তে আস্তে আমরা পকেট রাউটারটা ব্যবহার করতে পারি। পকেট রাউটার বা ওয়ালটনের রাউটার আছে, 1000 টাকা ভিতরে পাওয়া যাবে। এটা তোমার হচ্ছে ওই সিমে তোমার ইটা বিবর্ধিত করে দেবে, নেটওয়ার্ক কালেক্ট করে তোমার পুরোটাই তোমাকে সেন্ড করে দেবে। আচ্ছা ভাই দেখি। ওর যে সমস্যাটা, সিগন্যালিংটা পুয়ার, গ্রামে তো সিগন্যালিং পুয়ার, এটা হতেই সব জায়গায় সেম। টাওয়ারটা থাকে এক জায়গায়, ইউজারের উপরে নির্ভর করে তোমাকে সিগন্যালিং বিবর্ধিত ওরা করে আর অ্যাম্পলিফাই করে, যে ওই টাওয়ারে কত দূর পর্যন্ত কতটা ইউজার আছে, তারপরে আছে কতজন ইউজ করতেছে, ওদের বেনিফিট কতটা আছে। যত বেশি সিগন্যাল বিবর্ধিত করবে ওদের খরচটা বেশি করবে। ভাই জিনিসটার নাম কি বললেন? নেটওয়ার্ক বুস্টার। নেটওয়ার্ক বুস্টার। কেমন দাম এটা? এটা বিভিন্ন রকম দাম আছে, 1-1.5 হাজার টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত আছে। ভাই তাহলে আপনারা নেটওয়ার্কে পাই না কিসের জন্য? আরে আমার তো যে কোনো জায়গায় সেট করতে হবে, আমি তো নিজে মুভেবল, একবার ঢাকা, একবার চিটাং, একবার যশোর। আর সেট করে রাখতে হয়। হ্যাঁ, সেট করতে হয়। তানজিল ভাই নিজেই সেট না, তাহলে ডিভাইস কেমনে সেট করবো? আমি তো একা ব্যবহার করব তাইলে তো ওই 1000 টাকা কি 1500 টাকার ভিতরে একটা কিনে নিলেই তো হচ্ছে। হ্যাঁ, অথবা পকেট রাউটার যেগুলো আছে এইগুলা আচ্ছা। আরো ভালো, যে সিগন্যাল পাচ্ছে না এরকম জায়গায় ওইটা সেট করলে, যে দেখা যাচ্ছে রুমের বাইরে বা কিছু দূরের ভিতরে পাচ্ছে কিন্তু রুমের ভিতরে পাচ্ছে না, বা বাসার ভিতরে, এরকম হইলে ওইটা সেট করলে কিছুটা কাভার দিয়ে দেয়। যে বারান্দায় আছে বা ছাদের উপরে আছে ওখান থেকে রুমের ভিতরে পর্যন্ত পৌঁছায় দেয়, যে রাউটার খোলা আছে। অনেক ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা, ক্লাস কি শেষ? স্যারেরা সলভার ইসের জন্য দিছে, সবাই সবার প্রবলেম বলে সেইগুলো আলোচনা করার জন্য। আরো দুই একজন সমস্যার কথা বলুক, তাহলে সমাধান হয়ে যাবে ডিসকাস করে। স্যার কি আর ক্লাস নেবে? দুইটা তো একসাথে। বুঝি নাই। স্যার কি আর ক্লাস কন্টিনিউ করবে? হ্যাঁ ক্লাস করবে তো। ডাবল সেশন? হ্যাঁ ডাবল ক্লাস করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কিছু আলোচনা করলাম তোমরা। এখন আমি তাহলে আরেকটা ম্যাটেরিয়ালস আমি শেয়ার করি, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে এখানে খুব প্রচুর, যে কোনো সময় তোমার কারেন্ট চলে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে মূলত সেলফ স্টাডি করতে হবে, তোমাদের সবাই প্রচুর স্টাডি করতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে, তারপরে এই ম্যাটেরিয়ালস গুলি তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সো এটা আমাদের পুরানো সব স্লাইড গুলি। এখানে আমি 2 নম্বর পেজটাকে নিয়ে আসছি, ডিফাইন নিউ সিস্টেম রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস ডিফাইন করা একটা ইম্পর্টেন্ট পার্টস। কোনো একটা সিস্টেমে যদি তুমি এক সেকেন্ড, তোমরা যদি কোনো সিস্টেমের নতুন সিস্টেম ডেভেলপ করতে হয় তাহলে অবশ্যই রিকোয়ারমেন্টগুলি ঠিক করতে হবে এবং রিকোয়ারমেন্ট এলিসিটেশন অফ রিকোয়ারমেন্ট, অর্থাৎ রিকোয়ারমেন্ট বের করা অনেক টাফ এবং সেটা তারাই পারবে যারা খুব ভালোভাবে জ্ঞান আছে একটা সিস্টেম সম্পর্কে, তারাই সিস্টেমের রিকোয়ারমেন্টটাকে বের করতে পারবে। সো এখানে আমরা একটু পড়ে যাই। ইন ফেজ 2 the analyst focus attention on what they and the user want to new system to do, but before designing the new system the analyst have to define the requirements that it must satisfy.
and the requirement must be defined very carefully. Otherwise, the new system might not end up doing what the user hope it will do. অর্থাৎ তোমাকে খুব সাবধানে রিকোয়ারমেন্টটাকে বের করতে হবে। যদি রিকোয়ারমেন্ট ঠিক মতো না হয় তাহলে দেখা গেল যে তুমি চেয়েছো একটা, হয়ে গেল আরেকটা। এরকম ম্যাক্সিমাম সফটওয়্যারের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, ম্যাক্সিমাম সফটওয়্যারের ক্ষেত্রে এই ঝামেলাটা হয়। তো এটার একটা ফিগার ছিল, একটা ছবি ছিল, আমি হয়তো তোমাদেরকে পরে দেখাবো, এখানে মনে হয় নাই, খুব সম্ভবত আমি দেখাবো তোমাদেরকে। তারপরে রিকোয়ারমেন্ট আমরা কিসের উপরে করব সেগুলো আমরা একটা গ্লান্স দেখলাম। রিকোয়ারমেন্ট that affect software, requirement that affect hardware, তারপরে ইভ্যালুয়েটিং অল্টারনেটিভ সলিউশন এবং সিস্টেম রিকোয়ারমেন্ট রিপোর্ট। এই যে এসআর তোমার এস বলে অনেক সময়, এটা বলে SRR, সিস্টেম রিকোয়ারমেন্ট রিপোর্ট অথবা সিস্টেম সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, SRS ও বলে অনেক সময়। তো এই SRS গুলি করার পরে তারপরে অ্যাকচুয়ালি বাজারে তোমার অ্যাডভার্টাইজ দেয় যে আমাদের একটা সিস্টেম তৈরি করা হবে এই ধরনের তোমার স্পেসিফিকেশনকে ফলো করে, তারপরে যে তোমার একটা সিস্টেমটাকে ডেভেলপ করা হয়। তো এই হলো তোমার রিকোয়ারমেন্ট ফিল্ডে তোমরা দেখবা। সো তোমাকে কেন তোমার এই জিনিসগুলির উপরে রিকোয়ারমেন্টগুলি দেখতে হবে, তিনটা ক্যাটাগরি করা হলো, যেমন হার্ডওয়্যার আউটপুট, তারপরে সফট কপি আউটপুট এবং কম্পিউটার ইউজেবল আউটপুট। আউটপুটের রিকোয়ারমেন্টগুলিকে তিনটা ভাগে ভাগ করছে। যেমন হার্ডওয়্যার আউটপুটে তোমার কি কি ধরনের চাচ্ছে, এক একজনে এক এক রকমের প্রিন্টেড রিপোর্ট চাচ্ছে, এক একজনে এক এক রকমের ফর্ম চাচ্ছে। যেমন মনে করো আমি একটা স্টুডেন্ট সফটওয়্যার তৈরি করলাম ম্যানেজমেন্টের, আমি চাচ্ছি এই সফটওয়্যার দিয়ে আমি একটা স্টুডেন্টের গত 4 বছরে কয়টা কোশ্চেন করছে, কোন কোন টিচারকে কোশ্চেন করছে, এই ধরনের একটা রিপোর্ট আমি চাচ্ছি আমার সিস্টেমে। আমি কি পারবো? তাহলে আমাকে ওইভাবে সিস্টেমটা সাজাতে হবে, ওইভাবে সিস্টেমটা তৈরি করতে হবে। যদি এরকম করে আমার মনে করা ই লার্নিং একটা প্ল্যাটফর্ম থাকে তাহলে সেখান থেকে আমরা এই জিনিসগুলি তৈরি করতে পারবো। এখন বর্তমানে এরকম ই লার্নিং অনেক সিস্টেম আছে যেখান থেকে আমরা লাস্টে এই রিপোর্টগুলি তৈরি করতে পারি। সো এই ধরনের তোমার মনে করো আউটপুট রিলেটেড রিকোয়ারমেন্টগুলি বুঝতে পারে। তারপরে সফট কপি আউটপুট, আমার আসলে স্ক্রিনে কিভাবে দেখাবে, ইন্টারফেসটা কিরকম দেখাবে। তো এখন আমি ইউজার যারা তাদেরকে প্রশ্ন করব, সে বলবো যে আমাকে এইভাবে সাজিয়ে দেন বা একটা স্যাম্পল দিবে, এরকম স্যাম্পল অনুযায়ী আমাকে করে দেন সফটওয়্যারটা। সো এই রিকোয়ারমেন্ট গুলি আমাদেরকে বুঝতে হবে। তারপরে কম্পিউটার ইউজেবল আউটপুট, যে কম্পিউটার ভিতরে কিভাবে ফাইল ক্রিয়েট হবে, কিভাবে ফাইল স্টোর হবে, কিভাবে কপি হবে, কি কি ধরনের অপশন থাকবে, ফাইলের উপরে আর্কিভ করা যাবে কিনা, প্রত্যেকটা ডকুমেন্টের উপরে আলাদা আমরা সিকিউরিটি রাখতে পারবো কিনা, ইত্যাদি নানাবিধ তোমার মনে করো অ্যাক্টিভিটিজ আছে যেগুলার দিয়ে অ্যাকচুয়ালি এই রিকোয়ারমেন্টটা সেট করা হয়। তারপরে আরেকটা পয়েন্ট দেখা যাচ্ছে, টু ডিফাইন দ্য রিকোয়ারমেন্ট ফর হার্ড কপি অ্যান্ড সফট কপি আউটপুট, দ্য অ্যানালিস্ট মিটস with each user who will be using each type of output to carefully identify the purpose of the output, the element of information it will contain, how much element will be used, how often and how fast the output will need to be produced. So এই ব্যাপারগুলি যখন আমরা লক্ষ্য করব তখন আমরা খুব অ্যাকুরেট তোমার রিকোয়ারমেন্ট আমরা নোট ডাউন করতে পারবো। মাঝে মাঝে অদ্ভুত কিছু রিকোয়ারমেন্ট বলবে,
তো অদ্ভুত রিকোয়ারমেন্ট বললে, অপ্রয়োজনীয় রিকোয়ারমেন্ট বললে আমরা ওইখানে এটাকে যুক্তিতর্ক দিয়ে কাট অফ করে দিব যে না এটা আসলে সম্ভব না, এটা প্রয়োজন নাই, আপনি তো এইটা দিয়ে পারেন। সো এইভাবে লজিক্যালি তোমার সেট করতে হবে। একজন আসলো, একজন ইচ্ছা মতন রিকোয়ারমেন্ট চাইলেই তার রিকোয়ারমেন্ট তুমি নিতে পারবে না, যেটা লজিক্যাল সেটা তুমি নিতে হবে। একজন বলতেছে যে আমার এই কম্পিউটারের সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার বানিয়ে দেন যে সফটওয়্যার দিয়ে আমি প্রতিদিন আমার পাশের যে কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছে কত ফুল ধরে সেটা আমি যাতে বুঝতে পারি, কিন্তু আমার এটার সাথে ইন্টারনেটে কানেকশন দিতে পারবেন না। তাহলে কি এটা পারবে? কখনো পারবে না। তো এইভাবে অপ্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে লুক আফটার করতে হবে। সো রিকোয়ারমেন্ট গেল, তারপর আসলে ডিজাইন। আমি একটু স্পিড আপ যাচ্ছি কারণ এগুলি আরো প্রচুর আসবে, এটা জাস্ট মেটেরিয়ালসটা তোমাদেরকে দেওয়া। এগুলা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আরো ডিজাইন নিয়ে আমরা একটা লেকচার করব, ডেভেলপ নিয়ে লেকচার করব, অ্যানালাইজ নিয়ে আমাদের সবচেয়ে বেশি লেকচার হবে, কারণ আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট হচ্ছে অ্যানালাইজটা বোঝা। সো থার্ড পেজের যে সো ডিজাইনের তোমার রকিবুল বলো, কি বলবো বলো। যেমন ফার্স্ট যে আমাদের বলছিলেন অ্যানালাইসিস কারেন্ট সিস্টেমের, এক কথায় যদি আমাদের কখনো জিজ্ঞেস করে আমরা বলতে পারবো আইডেন্টিফাই এক্সিস্টিং দ্য প্রবলেম। তো এই যে সেকেন্ড টার্ম যেটা বললেন ডিফাইন নিউ সিস্টেম রিকোয়ারমেন্টস, এই ক্ষেত্রে আমাদের এরকম এক কথায় কোনো কিছু বলার আছে কিনা যে কোনো ভাই বা কোনো কিছু যদি ধরে, তো সেক্ষেত্রে এক কথায় আমরা এটা কিভাবে বুঝাবো? The second phase of the system development life cycle, the analyst define the requirements for the new system in enough details so both computer professionals and user knows exactly what the new system is going to do and how the system is going to do. এই যে পয়েন্টটা, সে কি করতে যাবে, what the new system is going to do, নতুন সিস্টেম কি করতে যাবে, কি করবে, নতুন সিস্টেমে দিয়ে কি করবে, এটাই হলো রিকোয়ারমেন্টটা বোঝা। বুঝতে পারছো? ঠিক আছে, প্রবলেম বের করলাম, ভালো কথা। তারপরে এই সিস্টেম দিয়ে কি করতে চাও, এটার আউটপুট কি চাও, এইটা হলো মেইন কথা। একটা সিস্টেমের আউটপুট কি হতে পারে সেটা বোঝার জন্য রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। এখন মনে করো আমি আমার বাচ্চাকে একটা ঈদের ড্রেস কিনে দিব, তখন তাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে যে তাকে আসলে দেওয়া যাবে কিনা, আমার টাকা আছে কিনা, তার বয়স হয়েছে কিনা, কি লেভেলের ড্রেস কিনে দেব, এই জিনিসগুলো আমাকে অ্যানালাইসিস করলাম। তারপরে তাকে তার এক্স্যাক্টলি রিকোয়ারমেন্ট কি সেটা বোঝার জন্য তাকে একটা প্রশ্ন করবো, তুমি কি জামা চাও। তো এইটা শর্টলি এক্স্যাক্টলি তুমি কি চাও, তোমার আউটপুটটা কি চাও, এটা আর কি। এক কথা বলতে পারবো যে আউটপুট কি হতে পারে সেটা বোঝার জন্য আমাদের রিকোয়ারমেন্টটা লুক আফটার করতে হবে, ঠিক আছে। তারপরে এইটা হলো ডিজাইনের জন্য তোমার তাও এরকম এক দুই কথা তোমরা মানে বোঝার চেষ্টা করবো। ডিজাইন হলো যে আমি যে আউটপুটটা আসছে সেই আউটপুটটা তৈরি করতে হলে কি কি টুলস এবং টেকনিক আছে সেটাই অ্যাকচুয়ালি এখানে জানতে হবে। সো পারপোজ অফ দ্য ডিজাইন ফেজ is to design the new system and to establish a sound framework of controls within the new system should operate. So এখানে কিছু টুলস আছে যে টুলস এর মাধ্যমে আমরা ডিজাইন করব। ডিজাইন হলো এটা কি একটা মডেল, ডিজাইনটা হলো একটা মডেল, এটা মনে করো অরিজিনাল যে সিস্টেম তার একটা প্রোটোটাইপ বা একটা মডেল, প্রোটোটাইপও বলতে পারো আবার মডেলও বলতে পারো। সো প্রোটোটাইপ এবং মডেলের আবার অনেক রকমের পার্থক্য আছে।
সেটা আমি তোমাদেরকে আবার আলাদা যখন ডেফিনিশন আসবে সেখানে আমি আবার বলবো, ইতিপূর্বে একবার বলছিলাম। সো ডিজাইনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা একটা মডেল তৈরি করব, বিভিন্ন টুলস, যেমন মনে করো কেস টুলস আছে, কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুলস। এই টুলসের মাধ্যমে আমরা যত রকমের দুনিয়াতে সিস্টেম আছে সেগুলাকে আমরা এই করতে পারি। তারপরে কম্পিউটার এইডেড সিস্টেম ইঞ্জিনিয়ার এটাও আছে। তারপর প্রজেক্ট ডিকশনারি অর্গানাইজেশন আছে। এগুলা বিভিন্ন রকমের টেকনিক যেগুলোর মাধ্যমে আমরা একটা সিস্টেমকে ডিজাইন করতে পারবো। At the end of phase 3, the analyst or design complete, organize and assemble the new system design documentation by using a combination of tools and techniques. So তুমি কি বলতে পারো? এক কথা বলতে পারো, in the design phase analyst will understand the output of the system by using a combination of the tools and techniques. তোমরা যখন একটা বাড়ি বানাও, দেখবো তোমরা একটা ডিজাইন করো, ডিজাইনটা করে দেয় আর্কিটেক্ট। সো ওই ডিজাইন দেখে দেখে কিন্তু যে কন্ট্রাক্টর সে কিন্তু বাড়িটা বানায়। তাহলে এই যে আর্কিটেক্ট এই টুলসটা তৈরি করলো, ডকুমেন্টটা তৈরি করলো, যে ডিজাইন ডকুমেন্টেশন, এই যে ডকুমেন্টটা তৈরি করলো, এইটা মূলত কিছু সফটওয়্যার দিয়ে এই ডকুমেন্টটা করছে। ডিজাইন ফেজের আউটপুট মূলত একটা ডকুমেন্টেশন। বুঝতে পারছো? না বুঝতে পারলে জাস্ট শেষ হলে আবার আলাপ করবো। তারপরে 4 নম্বর ফেজ হইলো তোমার এবার সিস্টেমটাকে তুমি ডেভেলপ করবা। ডেভেলপ করলে কি হবে, তুমি কতগুলি যে সফটওয়্যারটা তৈরি করছো সেটা নিলা, এটার করেসপন্ডিং হার্ডওয়্যার নিলা, এটা করেসপন্ডিং ইউজার নিলা, তাদেরকে ট্রেনিং দিলা এবং তাদেরকে দিয়া টেস্ট করাইলা। যেমন আমি এখন বর্তমানে একটা কাজ করতেছি বাংলাদেশ ডাক বিভাগে, তাদের একটা প্রজেক্ট চলতেছে, সেটা হলো হাওর উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চলে তারা ডিজিটাল সিস্টেম ডেভেলপ করবে। 7টা প্রজেক্ট তাদের আছে, 7 প্রজেক্ট। তো এই সব প্রজেক্ট গুলিকে তোমার মনে করো লাস্ট পর্যায়ে আছে। সো এখন সফটওয়্যার তৈরি করতেছে এক কোম্পানি হার্ডওয়্যার নিয়ে আসতেছে, আরেক কোম্পানি ইউজারদেরকে ট্রেনিং দিবে এবং খুব শীঘ্রই এটা তোমার ইয়া হবে, ইমপ্লিমেন্টেশনে যাবে। তখন হয়তো তোমরা পেপারে বা টেলিভিশনে দেখবা উদ্বোধন করছে। এর পিছনে তোমার মনে করো এই ডেভেলপ যে কাজটা করছে, সো এই যে তোমার হার্ডওয়্যার অ্যাকোয়ার করবে, হার্ডওয়্যার অ্যাকোয়ার মানে কি, অর্থাৎ এই যে সফটওয়্যারটা চলবে কোন কোন হার্ডওয়্যারে চলবে সেগুলো তো তোমাকে ঠিক করে দিতে হবে। এই ঠিকটা করবে কখন? এই ঠিকটা করবে অ্যানালাইসিস ফেজে এবং পরবর্তীতে রিকোয়ারমেন্ট ফেজে। তারপরে এগুলাকে আবার ডিজাইন করলো, কোথায় কোথায় কার কিভাবে কানেক্টিভিটি থাকবে, অর্থাৎ আর্কিটেকচারটা কিরকম হবে। মনে করো ইন্স্যুরেন্স লাইফ, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সফটওয়্যারটা যদি চিন্তা করি, সেখানে তোমার ডিজাইন করলো, আর্কিটেকচারটা দেখা গেল যে আমার ইউজার থাকবে, ইউজারদের জন্য ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন থাকবে। ওয়েব অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ্লিকেশন গুলি আমার একটা কোর মডিউলের সাথে কানেক্টেড থাকবে, সার্ভারের সাথে কানেক্টেড থাকবে এবং এগুলা বিভিন্ন জায়গায় এটা কমিউনিকেশন করার জন্য এটা ক্লাউডে থাকবে এবং এটা ইন্টিগ্রেশনের জন্য তোমার এক্সিস্টিং যে ন্যাশনাল যে আরো ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড থাকবে। সো এইগুলা সবকিছু মিলে যখন আমি একটা ডায়াগ্রাম, একটা চিত্র নিয়ে আসবো, একটা ডকুমেন্ট করব, সেটাই হলো ডিজাইন ফেজের একটা কাজ। ডিজাইন ফেজে অনেকগুলি ডকুমেন্ট হয়। সো হার্ডওয়্যার কানেকশনের জন্য ডকুমেন্ট হয়, সফটওয়্যারের তোমার ভিতরে বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে ইন্টার কানেকশন থাকবে, ইন্টার রিলেশন থাকবে, যেটা আমরা ডাটাবেস
প্রোগ্রামার দিয়ে পাবো, ইন্টারফেসের জন্য থাকবে। তোমরা ওই যে ছবিটা দেখছো না, ছবিতে দেখবা যে ডিজাইনারদের যখন আসে তখন প্রত্যেকের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে, সেই অ্যাক্টিভিটিস গুলি করতে হবে। সো এটা হলো তোমার ডিজাইনের জন্য কিছু কথাবার্তা। তবে এগুলা তোমরা পড়ে নিও। তারপরে এবার ইমপ্লিমেন্টেশনে যদি আমরা আসি, লাস্টের দিকে আর কি, ইমপ্লিমেন্টেশনে আমরা তখন এটা হলো ইমপ্লিমেন্টেশন পেজ which gets the new system up and running, involves creating the final operating documentation and procedure, converting files and using the new system. নতুন সিস্টেম ইউজ করলাম, সবকিছু স্টার্ট করলাম, আবার চেক করতে হবে সিস্টেমটা কাজ করতেছে কিনা। অনেক কিছু আমাদের মনে করো চেক করতে হবে। আমাদের হয়তো দেখতে হবে যে 1000 ইউজার একসাথে কাজ করতেছে কিনা। যেমন ডাক বিভাগের যেই সেখানে বলা আছে 10,000 ইউজার একসাথে রান করবে। যদি সিস্টেম 10,000 ইউজার একসাথে কাজ করার পরে কোথাও কোনো ইন্টারাপ্ট না হয়, তাহলে আমরা বলবো এই সিস্টেমটা ভালো সাকসেস হয়েছে। এটা একটা টেস্ট করবো আমরা। সারা বাংলাদেশে একদিন ডেট দেওয়া হবে, বিজ্ঞপ্তি দেওয়া হবে যে অমুক দিনে এটা লঞ্চ করা হবে, তোমরা সবাই সিস্টেমে ঢোকো। তখন কম্পিউটারের মাধ্যমে আমরা চেক করবো, হ্যাঁ 10,000 লোক একসাথে কাজ করতে পারতেছে। যদি কাজ না করে এটা হ্যাং হয়ে যায়, তাহলে ভাববো যে আমার কোথাও ভেজাল আছে, ঠিক না? এই যে জুমে আমরা 30 জন, 40 জন, 50 জন, 100 জন লোক একসাথে আমরা কাজ করতেছি। অ্যাটলিস্ট তোমরা ভিডিও বন্ধ রাখলে অডিওটা শুনতে পাও, কিন্তু স্কাইপিতে এত আরাম পাইতা না। তো এই জন্য এটা আরো মনে করো ভালো করা হয়েছে। তো এইভাবে তোমাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে এটা হলো তোমার মোটামুটি একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে অনেকগুলি অ্যাক্টিভিটিস আছে। এগুলা এখানে আমি যেটা বলছিলাম যে 4টা অ্যাপ্রোচ আছে ইমপ্লিমেন্টেশন করা হলো: ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন, প্যারালাল ইমপ্লিমেন্টেশন, ফেজড ইমপ্লিমেন্টেশন এবং পাইলট ইমপ্লিমেন্টেশন। সো মূলত অ্যাকচুয়ালি বর্তমানে তোমার খুব বেশি পপুলারিটি হচ্ছে পাইলট ইমপ্লিমেন্টেশন। ছোট ছোট করে একটা বিশাল বড় সিস্টেমের উপরে ছোট ছোট করে কাজ করে আর তারপর তোমার ফেজড ইমপ্লিমেন্টেশন দেখা গেল যে ওল্ড সিস্টেমকে ডেভেলপ করে ফেজ বাই ফেজ নতুন সিস্টেমটা ইউজ করে। তারপর প্যারালাল ইমপ্লিমেন্টেশনও খুব বেশি চলে, পুরান সিস্টেমও থাকে নতুন সিস্টেমও থাকে। যেমন মনে করো ব্যাংকে, অনেক ব্যাংকে দেখবা অনলাইন ব্যাংকিং করছে, অনলাইন ব্যাংকিং এর জন্য তোমার নতুন অ্যাকাউন্ট নম্বর আসছে, কিন্তু পুরান অ্যাকাউন্টটা বাদ যায় না। তুমি অনেকের নতুন অ্যাকাউন্ট মনে থাকে না, পুরান অ্যাকাউন্ট দিয়ে সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। ওই সিস্টেম ওইভাবেই পুরান অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট দুইটা কাজ করে। তারপরে একটা সময় পরে ওল্ড সিস্টেমটা আউট হয়ে যায়, নতুন সিস্টেম কাজ করে। আরেকটা হলো একদম টোটালি নতুন করে একদম ওল্ড সিস্টেম, আর কোনো অ্যাক্টিভিটিসই থাকবে না, একদম নতুন সিস্টেম তোমার কাজ করবে। সো এইভাবে নানান কথাবার্তা বলা যায় ইমপ্লিমেন্টেশনের। এগুলা বেশ থিওরিটিক্যাল, ইমপ্লিমেন্টেশনে তোমার করা যায়। তারপরে লাস্ট হচ্ছে মেইনটেনেন্স, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন এন্ড মেইনটেনেন্স। অর্থাৎ তুমি পুরো প্রোডাক্টটা বাজারে যখন দিয়ে দিবা, বিক্রি করে দিবা, সব শেষ, প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে রান করতেছে, তারপরে 1 বছর কন্ট্রাক্ট থাকে, 2 বছর কন্ট্রাক্ট থাকে, অনেক সময় 3 বছর কন্ট্রাক্ট থাকে, যে তোমাদের কোনো সমস্যা হলে তারা এটা সলভ করবে। এটাও একটা ফেজ, এটাও একটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটা সিস্টেম লাইফ সাইকেল তৈরি হয়। তুমি যদি পোস্ট ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন এন্ড মেইনটেনেন্স এর কোনো অপশন না রাখো তোমার প্রজেক্টে বা তোমার সিস্টেমে, তাহলে তোমার এই সিস্টেমটা ফেল করবে, খুবই সম্ভাবনা থাকে ফেল করার। তোমাকে কোনো স্কোপ নাই, যে কোনো একটা সিস্টেম তৈরি করলে তার সাথে এগ্রিমেন্টে যেতেই হবে যে তোমার এটা শেষ হলে, তারপরে যে নষ্ট হলে আমি তোমাকে দেখবো। বাংলাদেশে ম্যাক্সিমাম সময় এই এক্সপেন্ডিচারটা ধরে না সফটওয়্যার তৈরি করতে গেলে। তারা ভাবে সফটওয়্যার তৈরি করে দিলাম, আমার হয়ে গেল, প্রোগ্রামার নিয়োগ করলাম, ব্যবসা হয়ে গেল, তারপরে আর আমার কোনো চিন্তা নেই। কোনো কারণে সফটওয়্যারটা কাজ না করলে তখন কিন্তু আর তারা সাপোর্ট দিতে পারে না।
যেরকম আমি অনেক এক্সাম্পল দেখছি সফটওয়্যার মুখ থুবড়ে পড়ে গেছে, সফটওয়্যার বা কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম মুখ থুবড়ে পড়ে গেছে। সো এগুলা হলো তোমার মনে করো লাস্ট পেজ। সো এখন আমি মোটামুটি এই জায়গাটায় আবার আসি। সো এইখানে তো তোমাদের বলে এই জায়গাটায় আবার এসে আমরা ওভারঅল ডিসকাস করি। সো এটা হলো আমাদের সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফেজ গুলা। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই শর্টলি তোমাদেরকে আজকে বুঝিয়ে দিলাম এই দুইটা ম্যাটেরিয়ালস তোমরা নিজেরা বাসায় একবার করে হলো পড়বা, পড়ে নিজেরা আরো চিন্তা করবা, নিজেরা কোশ্চেন চিন্তা করবা ডিসকাশনের জন্য, আমার সাথে ডিসকাস করবা, যে কোনো ডিসকাশন তোমরা করবা এবং তোমরা এক্সট্রা কিছু পড়াশোনা করবা, বিশেষ করে ইন্টারনেটে যে কিভাবে সিস্টেম ডেভেলপ করা হয়, এই ডিজাইনের কি কি টুলস আছে, রিকোয়ারমেন্ট বের করার জন্য কি কি টেকনিক আছে, ডেভেলপ করার জন্য কি কি টুলস আছে, ইমপ্লিমেন্টেশনের কি কি থিওরি আছে, মেইনটেনেন্সের জন্য কি কি থিওরি আছে, কিভাবে মেইনটেনেন্স করা হয়, এই জিনিসগুলি তোমরা মোটামুটি জানতে হবে। এই টোটাল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের তোমাদের অতি সামান্য জ্ঞান আছে ডেভেলপ সম্পর্কে। এজ এ ডেভেলপার হিসাবে তোমাদের মোটামুটি কিছু জ্ঞান আছে, প্রত্যেকে কম বেশি তোমরা আসলে ডেভেলপ হিসাবে কথা বলতে পারবা, যেহেতু তোমরা এই পড়াশোনাগুলি করছো। বাট তোমাদের জন্য নতুন, সবকিছু তোমাদেরকে নতুন করে বুঝতে হবে, শিখতে হবে। আমরা এই জন্য এই সাবজেক্টটা এখানে নিয়ে আসছি। আবার বলি, যে কোনো সিস্টেম ডেভেলপ করার জন্য তোমাদের এই মুহূর্তে শুধুমাত্র যোগ্যতা আছে অ্যাজ এ ডেভেলপার। আমি যে তোমাকে সব কিছু ধরা দেয় বুঝে দেয়, তারপরে হয়তো তুমি কিছু কোড করতে পারবে, কারণ তোমরা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছো, টুকটাক ডাটাবেজের প্রোগ্রামিং বা এগুলো শিখছো। আর বাকি জ্ঞানগুলি তোমাদেরকে এখন থেকে এক্সারসাইজ করতে, চিন্তা করতে হবে এবং চর্চা করতে হবে। সো এই হলো মোটামুটি ওভারঅল আমার তোমাদের সাথে। এখন তোমরা একটু ডিসকাশন করো 5 মিনিট, তারপর আমরা তোমার ছেড়ে দিব, কারণ অনেক হয়ে গেছে, আমার মনে করো ঘাড় ব্যথা করতেছে। এবার বলো, প্রশ্ন করো। তোমরা কি বুঝতে পারছো কিছুটা পড়াশোনা বুঝতে পারছো? কিছুটা বুঝতে পারছি স্যার, আরো বাসায় স্টাডি করলে হয়তো আরো মানে কোশ্চেন আসবে। একটা জিনিস বুঝতে পারছো যে এই ম্যাটেরিয়ালস গুলি, এই নলেজ গুলি খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের শিখতে হবে। এভাবেও হ্যাঁ স্যার, শিখতে পারি না ভালো মতন, কিন্তু একটা স্পষ্ট যে এগুলো তোমাদেরকে শিখতেই হবে। জীবনে যদি তোমরা উন্নতি করতে চাও, অনেক বড় কিছু হতে চাও, ভালো সিস্টেম অ্যানালিস্ট হতে চাও, বড় বিজনেসম্যান হতে চাও, বিগ লিডার হতে চাও, তোমাদেরকে এগুলা শিখতে হবে। এইটা ব্যাপারটা তো বুঝতে পারছো নাকি? একটা কোশ্চেন করো, অন্য কোনো সাবজেক্টে ছাত্রদেরকে প্রেসার দেয় না কোশ্চেন করার জন্য। এই সাবজেক্টে প্রেসার দেয় এই জন্য, কারণ ও কোশ্চেন না করলে সে শিখবে না। যে কোশ্চেনই হোক কোশ্চেন করতে হবে। এই জন্য প্রত্যেকে খাতা কাগজে চেষ্টা করবা, আমি বলার সময় চেষ্টা করবা প্রশ্ন রেডি করতে। তো আমাকে আবার 2টা কোশ্চেন করে, অ্যাটলিস্ট 2 জনে 2টা কোশ্চেন করে, দেখি কে কি করতে পারে। আসসালামু আলাইকুম স্যার। বলো সাউন্ড। জি স্যার, এই যে পারপাস অফ ফেজ 4 এ এই যে একটা ট্রেন দ্য ইউজার্স, এই যে আসলে এই ট্রেন দ্য ইউজার্সটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার, মানে এটা কিভাবে করবে, আসলে ইউজারদের কিভাবে ট্রেন করবে? ইউজারদের ট্রেন হবে, মনে করো আমি একটা সিস্টেম তৈরি করলাম, সেই সিস্টেমটা ইউজারটা তো বুঝতে হবে, শিখতে হবে,
তখন তাকে আমরা ট্রেনিং করতে, যেমন অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট যখন অপারেটিং সিস্টেমটা তৈরি করে তারা প্রচুর ট্রেনিং প্রোগ্রাম দিছে, মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে তখন যারা শিখছে তারা প্রথমে এটা ইউজ করা ধরছে, তার ওর থেকে আরেকজনকে শিখাইছে, ও আরেকজনকে শিখাইছে, এইভাবে মনে করো একটা সিস্টেম সবাই ইউজ করা শিখছে। যে কোনো সিস্টেমে তুমি যদি ইউজারদেরকে ট্রেনিং এর অপশন না রাখো তাহলে কোনোদিন জীবনও ওই সিস্টেমটা কেউ চালাতে পারবে না। এখন বাজারে একটা নতুন মনে করো সফটওয়্যার আসলো,